আচ্ছা, প্রথমে আগের দিন পড়াশোনায় কি অসুবিধে সেটা পড়ে নাও। আগের দিন যেটা পড়িয়েছিলাম, হুম, সেটা কার কি অসুবিধা আছে একটু বলো প্রথমে। জিপি থমসনের একটা পয়েন্ট ছিল, কনক্লুশন বলে নাকি, ওইখানটা একটা আমার একবার বল কি। ওই স্যার জিপি থমসন, আর তারপরে ডেভিয়েশন এন্ড জ্যামার, এই ও জামার আচ্ছা 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 আচ্ছা, একটা বুঝতে পেরেছি। কনক্লুশন বলে পয়েন্ট ছিল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে বেসিক্যালি দেখো, এই যে ডিবগলিড হাইপোথিসিসটা বলা হয়েছে না, যেটা বলা হয়েছে কি যে এটা একটা হাইপোথিসিস। হাইপোথিসিস মানে তার যখন ওই কথাগুলো বলা হয়েছে তখন কোনো এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন ছিল না। এই যে বলা হচ্ছে যে প্রত্যেকটা মুভিং পার্টিকেলের সঙ্গে একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ আছে, যে ওয়েভটাকে বলা হচ্ছে ম্যাটার ওয়েভ, এবং সেই ম্যাটার ওয়েভের ওয়েভ লেন্থ ল্যামডাটা হচ্ছে এইচ/পি বা এইচ/এমভি। এই যে স্টেটমেন্টটাকে বলা হলো, এটা একটা মানে কি বলবো, একটা হাইপোথিসিস। হাইপোথিসিস মানে যার কোনো এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন তখনও ছিল না, ঠিক আছে। এবং সেটা 1924 সালে করা হলো। এবারে হাইপোথিসিস দেখো এরকম অনেক কিছু লোকে দিতেই পারে, কিন্তু সেই হাইপোথিসিসকে লোকে মানে খুব একটা মান্যতা দেয় না। কিন্তু মান্যতা দিতে বাধ্য হলো কখন, যখন মাত্র 3 বছর পরে স্যার জিপি থমসন, ডেভিসন এবং জার্মার, এই তিনজন বিজ্ঞানী, তারা ওই এক্স রে ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট যেমন করে হয় তেমন করে ইলেকট্রন ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট করলেন। মানে ব্যাপারটা হচ্ছে, এটা পরে তোমরা পড়বে। আচ্ছা, পরে পড়বে বলতে এগুলো ওই যে সলিড স্টেটের মধ্যেই অ্যাকচুয়ালি থাকার কথা, কিন্তু তোমাদের সিলেবাসে নেই বলে বলা হয়নি। যে ধরো এক্স রে নামটা তোমরা শুনেছি, যে হাড় ভেঙে গেলে এক্স রে করতে হয়। ঠিক একই রকম ভাবে কোন একটা ক্রিস্টাল স্ট্রাকচার ডিটারমাইন করার জন্য এক্স রে করতে হয়। তো নিকেল বা অ্যালুমিনিয়াম তার বিভিন্ন ক্রিস্টাল নিয়েছো, সেখানে এক্স রে বিম পাঠানো হয়, করে এক্স রে ফটোগ্রাফিক প্লেটে একটা সুন্দর প্যাটার্ন তৈরি হয়। সেই প্যাটার্নটা দেখে তোমাকে বুঝতে হয় যে ওটা অ্যাকচুয়ালি কেমন স্ট্রাকচার, ঠিক আছে। এবারে এরা যেটা করেছিল, যে মানে স্যার জিপি থমসনের কথা বললাম, এটা আর আরেকটা গ্রুপ হচ্ছে ডেভিসন অ্যান্ড জার্মার। আচ্ছা, এরা কি করলেন, এরা হচ্ছে যেমন এক্স রে ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট হয় ঠিক তার ধাঁচে আর ইলেকট্রন ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট করলেন। এরা হচ্ছে ক্যারিড আউট ইলেকট্রন ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট। মানে ধরো তোমার পা ভেঙেছে, তুমি তো এক্স রে করো, এক্স রে না করে তুমি তার বদলে ইলেকট্রন বিম পাঠাও। মানে একটা গ্যাসকে নেবে, গ্যাসকে আয়নাইজ করবে, করলে সেখান থেকে প্রচুর ইলেকট্রন তৈরি হবে। সেই ইলেকট্রনের ফ্লোটাকে পাঠা, মানে এক্স রে না পাঠিয়ে ইলেকট্রনের ফ্লোটাকে পাঠা, তাহলেও তোমার না ওই যে পা ভেঙেছে সেটা তুমি দেখতে পাবে। তাহলে সেটাই হচ্ছে ব্যাপার, যে ক্যারিড আউট ইলেকট্রন ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট এইটা। এবং তাতে এটা পেলেন অবজার্ভ ডিফ্রাকশন প্যাটার্ন ভেরি সিমিলার টু এক্স রে ডিফ্রাকশন প্যাটার্ন। মানে যেটা হচ্ছে এক্স রে ডিফ্রাকশন করলে যেমন প্যাটার্ন দেখতে পাওয়া যায়, তেমন ইলেকট্রন ডিফ্রাকশন করলে একই রকমের প্যাটার্ন দেখতে পাওয়া গেল। তার মানে কি, এই ইলেকট্রন বিমটা একটা এক্স এর মতো বিহেভ করছে। এইখান থেকে আমি যে কনক্লুশনটা ড্র করছিলাম সেটা হচ্ছে এরকম, মানে এক্স এর দিয়ে যে কাজটা হয় ইলেকট্রন দিয়ে কিন্তু সেই কাজটাই হয়। তার মানে এক্স এর যে প্রপার্টিটা এক্স এর ডিফ্রাকশনে কাজে লেগেছে, নিশ্চয়ই ইলেকট্রনের সঙ্গে সেরকম একটা প্রপার্টি অ্যাসোসিয়েটেড আছে। এবারে ডিফ্রাকশন যখন করা হয়েছিল 1912 সালে, বিজ্ঞানী লাও এবং ব্র্যাগ এই দুজন যখন ইলেকট্রন ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট করে, এই এক্স রে ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট করেছিলেন, সেখানে কিন্তু এক্স রেকে ওয়েভ হিসেবে ধরা হয়েছিল এবং এক্স এর ওয়েভ ক্যারেক্টারটাই কাজে লেগেছিল। এবং এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ধরো তুমি আজকে হাড়ের ছবি এক্স রে দিয়ে পাচ্ছ, গামা রে দিয়ে কেন পাচ্ছ না? বা এক্স এর ছবি তুমি টর্চ মেরে বা ভিজিবল লাইট দিয়ে কেন পাচ্ছ না? পাচ্ছি না, তার কারণটা হচ্ছে যে তোমার হাড়ের যে স্ট্রাকচারটা, সেখানে দুটো অ্যাটমের মধ্যে যে স্পেসিং গুলো আছে সেটাও অ্যাংস্ট্রম অর্ডারে,
এবং তোমাকে সেই জন্য যে ওয়েভলেন্থের লাইট ব্যবহার করতে হবে সেটাও যেন অ্যাংস্ট্রম অর্ডারের হয়। একটা সলিড ক্রিস্টাল বা তোমার হার্ট, হ্যাঁ, এইগুলো এক্স রে দিয়ে দেখতে পাওয়া যায়, টর্চ মেরে দেখতে পাওয়া যাবে না, বা গামারে মারলেও দেখতে পাওয়া যাবে। গামারে হলে পুরো ভেদ করে বেরিয়ে চলে যাবে, আর টর্চ মারলে হচ্ছে তোমার চামড়াতেই আটকে যাবে, হাড় পর্যন্তটা পৌঁছাবে না। তার মানে তুমি যার ডিফ্র্যাকশন দেখবে বা যে ডিফ্র্যাকশন দেখাতে গেলে তোমার এই যে অ্যাটমের মধ্যে যে স্পেসিংটা, এটা অনেক সময় ইন্টারপ্ল্যানার স্পেসিং বলে, হ্যাঁ, সেইটা আর হচ্ছে তোমার এক্স এর ওয়েভলেন্থ তারা কম্পারেবল হতে হয়। ঠিক আছে? তাহলে তাহলে এখান থেকে দুটো জিনিস তাহলে বোঝা গেল। দেখো, তাহলে ডিফ্র্যাকশন দেখা হচ্ছে ওয়েভ, তাহলে ইলেকট্রন যদি আমি পার্টিকেল জানতাম, সেই ইলেকট্রন ডিফ্র্যাকশন দেখাচ্ছে মানে সেই ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ ক্যারেক্টার আছে। তাহলে কনক্লুশন এখান থেকে দুটো, একটা হচ্ছে ইলেকট্রন হ্যাজ ওয়েভ ক্যারেক্টার, কারণ ডিফ্র্যাকশনটা কিন্তু ওয়েভ দেখায় এবং এক্স থেকে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবেই জানে, তাই ইলেকট্রন হ্যাজ ওয়েভ ক্যারেক্টার, এটা এক নম্বর। আর দু নম্বর যেটা, সেটা হচ্ছে যে ওয়েভলেন্থ associated to electron is of the order of angstrom, যেটা বেসিক্যালি ওয়েভলেন্থ অফ এক্স, মানে এক্স এর ওয়েভলেন্থ যে অর্ডারের হয় সেটা অ্যাংস্ট্রম অর্ডারের হয়, আর এখানে ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের যে ওয়েভলেন্থ সেটাও কিন্তু অ্যাংস্ট্রম অর্ডারের। ঠিক আছে? তাহলে এই দুটো কনক্লুশনে জাস্ট পৌঁছানো গেল। তাহলে দেখো, তাহলে মানে যখন ডিবগলি যখন হাইপোথিসিসটা দিয়েছিলেন কিন্তু এই কথাটাই বলেছিলেন, ইলেকট্রনের সঙ্গে একটা একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ আছে, এবং একটা টিপিক্যাল ইলেকট্রন যে আমরা দেখেছিলাম যে মোটামুটি লাইটের স্পিডের প্রায় 1% স্পিডে রোটেট করে, এবং লাইটের স্পিডের 1% স্পিডে ইলেকট্রন মুভ করে, এটা খুব স্বাভাবিক। কারণ তুমি হাইড্রোজেন অ্যাটমটাই ভেবে দেখো, হাইড্রোজেন অ্যাটমে n=1 এ যে ইলেকট্রনটা ঘুরছে তার স্পিডটা লাইটের স্পিডের 137/1 মানে ওটা অ্যাপ্রক্সিমেটলি 100/1 ভাবো। তাহলে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে 1% অফ স্পিড অফ লাইট, এটা যে কোনো একটা ইলেকট্রনের স্পিড হতেই পারে। তাহলে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের ওয়েভলেন্থ অ্যাংস্ট্রম অর্ডারের হয়, সেটা আমি আগের দিন ক্যালকুলেট করে দেখিয়েছিলাম। হ্যাঁ, এখনো তুমি দেখলে দেখো এটা এই অর্ডারেরই হচ্ছে। ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে এই কনক্লুশনটাকে ড্র করা আছে। তার মানে বেসিক্যালি কি হচ্ছে, এই কনক্লুশনটা থেকে মানে হেন্স ডিবগলিজ হাইপোথিসিস, যেটা hypothesis is experimentally verified. হ্যাঁ, তা ডিবগলিজ হাইপোথিসিসটা কিন্তু এক্সপেরিমেন্টালি ভেরিফাইড হয়ে গেল। ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ, বল, আর কি বলো? আর কোনো ডাউটস আছে? মৃণাল, কোনো অসুবিধা আছে? মৃণাল, না স্যার। তোর কি ইংরাজিটা নিয়ে খুব অসুবিধা হচ্ছে বাবা? না না, এরকম অসুবিধা হয় না, বাংলা তো বলছে। হ্যাঁ, হ্যাঁ, মানে এমনি এগুলো একটুখানি মানে শেখার চেষ্টাটা কর, দেখবি হয়ে যাবে। হ্যাঁ, মানে ভয় পেয়ে যাস না। হ্যাঁ, এটা অনেক সময় আছে, ঠিক শিখে যেতে পারবি। ঠিক আছে। হ্যাঁ, এতে কি হচ্ছে, এইগুলো দেখবে এই যে ছোটখাটো ছোট ছোট সেন্টেন্স লেখা হচ্ছে, তো সেই সেন্টেন্সগুলো এটা সায়েন্সের তো ভাষা, সায়েন্সের ভাষা হচ্ছে ধর মূল যে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলো বানানটা ঠিক লিখলেই হবে। আদারওয়াইজ গ্রামার টামার যদি একটু আধটু এদিক ওদিক হয়ে যায়, কিন্তু মোটামুটিভাবে মনের ভাবটা বোঝা যায়, তাহলেই কিন্তু হয়ে যায়। এটা যদি ইংরাজি সাহিত্যে বা ইংরাজি পরীক্ষাতে যে ইংরাজিটা লিখতে হবে, তোমাকে গ্রামাটিক্যালি কারেক্ট লিখতে হবে, আমাদের তো অতটা দরকার নেই। তাতে দেখবি খুব একটা অসুবিধা হবে না, একটুখানি শিখে নেওয়ার চেষ্টা করো। এ কথা।
তাহলে অনেকটা সাবালক হয়ে যায়, বুঝেছো তো? এই যে ইংরাজিটা তুমি ভয় পাও না, যে কোনো পরীক্ষা তুমি বাংলা ইংরেজি দুটোতেই সাবলীল, যে কোনো বই তুমি বাংলা ইংরাজি দুটোতেই সাবলীল, তাহলেই তুমি বুঝতে পারছো কতটা তুমি ম্যাচিওর হয়ে গেলে, কতটা সাধারণ লোকের থেকে তুমি এগিয়ে গেলে। এর এফেক্টটা তুমি পরে বুঝতে পারবে, মানে তোমার বন্ধু বান্ধবদের সাথে যখন পরে তুমি কম্পেয়ার করবে না, তখন তুমি বুঝতে পারবে যে তোমার অ্যাকচুয়ালি কতটা উন্নতি হয়ে গেছে। কিন্তু এটা খুব দরকার। এই তো আমি যে কথাগুলো বলছি, দেখো আমি তো বাংলায় কথা বলছি, তাহলে কি বাংলা হরফ জানি না? সেই বাংলা কথাগুলো কি বাংলায় আমি লিখে দিতে পারি না? হ্যাঁ। আচ্ছা, ইলেকট্রন হ্যাজ ওয়েভ ক্যারেক্টার, ইলেকট্রনের তরঙ্গ ধর্ম আছে, এবং এইটা এইটা এই এই যেটা বললাম যে ইলেকট্রনের সঙ্গে সম্পর্কিত তরঙ্গ দৈর্ঘ্য হলো অ্যাংস্ট্রম অর্ডার, অ্যাংস্ট্রম। তাহলে এখান থেকে ডিবগলির যে হাইপোথিসিস আর কি, বা তত্ত্বটা পরীক্ষালব্ধভাবে প্রমাণিত হলো। তা এই কথাগুলো মানে বাংলা বলতে বা লিখতে অসুবিধাটা কি হয়? তবু আমি ইচ্ছা করে বলছি না, কারণ তোমাকে বুঝতে হবে সায়েন্সটা তো ইন্টারন্যাশনাল না, সায়েন্স ইন্টারন্যাশনাল, সারা পৃথিবীর সায়েন্সের লোকেরা এক ভাষায় কথা বলে। তুমি দেখো আজকে এতে তুমি আজকে কি বলবো, ধরো তুমি জাপানে গেছো, জার্মানে গেছো, তাদের কিন্তু জাতের প্রতি না প্রচন্ড বেশি ভালোবাসা। হ্যাঁ, জার্মান ভাষা খুব এলিট ভাষা। হ্যাঁ, সেখানেও সায়েন্সটা কিন্তু ইংরাজিতেই করতে হচ্ছে। জাপানে তার নিজস্ব ভাষা আছে, চীন এত বড় দেশ, এত উন্নতি করছে, তাদের নিজস্ব ভাষা আছে, তো সায়েন্সটা কিন্তু দেখো তোমাকে এতেই করতে হচ্ছে, তোমার ইংরাজিতেই করতে হচ্ছে। ওই সাহিত্যটা ঠিক আছে, বিভিন্ন প্রভিন্সের হচ্ছে বিভিন্ন ভাষায় লোকে সাহিত্য করতে পারে, কিন্তু বিজ্ঞানটা কিছু করার নেই, বিজ্ঞানটা তোমাকে ইংরাজিতেই করতে হবে। এবার ওইটা তুমি যত তাড়াতাড়ি কমফোর্টেবল হয়ে যাবে তত ভালো, এবং সেই বাজে কাজটা আমাকে করতে হচ্ছে। আজকে যদি তোমাকে ধরো এর আগে কেউ এই ভাষার সমস্যাটা মিটিয়ে দিত, তাহলে আজকে আমাকে প্রবলেমটা ফেস করতে হতো না, আজকে আমি হয়ে যাচ্ছি ভিলেন। হ্যাঁ, কিন্তু সেই সুবিধেগুলো দেখবে অন্যান্য মাস্টারমশাইরা ভবিষ্যতে নেবে। মানে যখন তুমি এরপর গ্র্যাজুয়েশনের পরে যা ইঞ্জিনিয়ারিং করতে যাও, মেডিকেল করতে যাও, বা বেসিক সায়েন্স করতে যাও, হ্যাঁ, তাকে আর ভাষাটা তোমাকে আলাদা করে শেখাতে হবে না, সেই কষ্টকর কাজটা হচ্ছে আমি করে দিই। ঠিক আছে, বলো আর কি, বলো আর কার কি অসুবিধে, আর কারো কিছু অসুবিধা আছে? হ্যাঁ স্যার, আর অসুবিধা নেই। বুঝছো? অর্পণ ঠিক আছে তো? হ্যাঁ। ঠিক আছে তো? কোনো ভয় নেই তো? আর ভয় পাচ্ছিস নাকি? না না। ভয় পাস না তো? হুম। বলবি, কোনো ভয়টা থাকলে বলবি। প্রীতম, দুই প্রীতমই বল। দুই প্রীতমই বল। স্যার বলুন। হ্যাঁ বল, কি অসুবিধা বল। অসুবিধা নেই। অসুবিধা নেই তো? একে একটু ওই ধরার চেষ্টা করছিলাম, ওকে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, তো চলো, তাহলে প্রথমে আমরা এই যেটা আমরা পড়ালাম আর কি, ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি যে পার্টটা, সেই ওয়েভ পার্টিকেল ডুয়েলিটির উপরে বেস করে আমরা কতগুলো এমসিকিউ প্রথমে সলভ করব। আর এই 6টা এমসিকিউ পেজটা আমি খুলে রাখলাম, তোমরা মনে মনে এই 6টা এমসিকিউ, এই যে 6টা এমসিকিউ প্রথম পেজে দেওয়া আছে, এইটা একটুখানি মনে মনে করতে থাকো। হ্যাঁ, মিনিট দুয়েক সময় না, সময় নিয়ে ওটা করতে থাকো, তারপর আমি একটা একটা করে বলছি।
তোমাকে তো একটা সময় দিতে হবে করার জন্য। এখন আসছে কি দেখো, এক মিনিট দাঁড়া, একজন আসছে, জয়েন করি। হ্যাঁ, এই এমসিকিউ গুলো সলভ করো। আচ্ছা চলো একটার পর একটা শুরু করি। তাহলে প্রথমে বলো, যেটা হচ্ছে যে আইডেন্টিফাই দ্য ডিবগলিড এক্সপ্রেশন ফ্রম দ্য ফলোইং, কোনটা হবে? অপশন বি। অপশন বি, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ডিবগলি ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড উইথ অ্যান ইলেকট্রন অ্যাক্সিলারেটেড থ্রু এ পোটেনশিয়াল ডিফারেন্স অফ 200 ভোল্ট? তাহলে এই যে পার্টিকুলার প্রবলেমটা, এই পার্টিকুলার প্রবলেম মানে এই টাইপের প্রবলেম প্রচুর পরীক্ষায় আসে। এই পার্টিকুলার প্রবলেমটা আমরা একটুখানি সলভ করবো। তাহলে একটু কোশ্চেনটা ভালো করে পড়ে নাও। হোয়াট ইজ দ্য ডিবগলি ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড উইথ অ্যান ইলেকট্রন অ্যাক্সিলারেটেড থ্রু এ পোটেনশিয়াল ডিফারেন্স অফ 200 ভোল্ট? ঠিক আছে, তো এই প্রবলেমটা আমরা সলভ করবো। তাহলে দেখো, তাহলে আমরা এই যে প্রবলেমগুলো দিচ্ছি তার হিন্টস গুলো দিচ্ছি। হিন্টস, দু নম্বরটা। আচ্ছা, তোমাকে জাস্ট এইভাবে পুরো ব্যাপারটাকে দেখো। প্রথমে এই প্রবলেমটার কনসেপ্টটা প্রথমে বলে নিই, কনসেপ্টটা কিভাবে এগোচ্ছে। ধরো তোমার দুটো ইলেকট্রোড আছে। হুম, এ ধরো এই একটা ইলেকট্রোড আছে, আর এই একটা ধরো একটা ইলেকট্রোড আছে। ধরে নাও এটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এবং এদের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা আছে সেটা ধরে নাও তোমার ভি। ঠিক আছে। আচ্ছা, একটা ইলেকট্রন একটা যদি থাকে তোমার ইলেকট্রন, সে কি করবে? নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে। আচ্ছা, নেগেটিভ থেকে পজিটিভ দিকে গেলে এই যে কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন ই, যেটা যেটা পি স্কোয়ার বাই টোয়াইস এম হয়, সেটা কত হবে? সেটা হচ্ছে ইলেকট্রনের চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স, এইটা হবে ই ইন্টু ভি। এখানে ইটা কিন্তু আমি ম্যাগনিটিউড হিসেবে লিখছি, মানে কাইনেটিক এনার্জিটা ই হচ্ছে পি স্কোয়ার বাই টোয়াইস এম, ই ইন্টু ভি। তাহলে এখানে পিটা কত হলো? পিটা হচ্ছে রুট ওভার অফ টোয়াইস এম ই ইন্টু ভি হলো এইটা। এখানে এমটা হচ্ছে ইলেকট্রনের মাস, এটা। তাহলে ডিবগলি ওয়েভলেন্থটা কি হবে? ডিবগলি ওয়েভলেন্থ ল্যামডাটা হচ্ছে এইচ ওভার রুট ওভার অফ টোয়াইস মাস অফ দ্য ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ ইন্টু ভি, এইটা হবে, তাই তো? তাহলে এই কনসেপ্টটা বুঝতে পারলে যে যদি তোমার দুটো ইলেকট্রন আছে যাদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স যদি ভি হয়, তার মধ্যে যদি কোনো একটা ইলেকট্রনকে তুমি দাও, সেই ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে গতিশক্তি বা কাইনেটিক এনার্জিটা, সেটা হচ্ছে ইলেকট্রনের চার্জকে পোটেনশিয়াল ডিফারেন্স দিয়ে গুণ করলে যেটা হয় তার সঙ্গে সমান হয়। সেখান থেকে তুমি মোমেন্টামটাকে বের করে দিলে, সেখান থেকে তুমি ওয়েভলেন্থটাকে ক্যালকুলেট করছো। আচ্ছা, আচ্ছা, এবারে এইখানে তুমি প্লাঙ্ক কনস্ট্যান্ট বসাবে, তোমার মাস অফ দ্য ইলেকট্রন বসাবে, ইলেকট্রনের চার্জ বসাবে, করে জিনিসটা তোমার দাঁড়িয়ে যাবে। আচ্ছা, এইটা করার জন্য আমি একটা কাজ করি। প্রথমে আমি ভিটাকে ব্যবহার না করে, আমি দেখো এটা একটা জেনারেল ফর্মুলা প্রথমে শিখিয়ে দিচ্ছি। মানে যখন এমসিকিউ তুমি সলভ করবে, তখন প্রত্যেকটা এমসিকিউ থেকে একটা জেনারেল এক্সপ্রেশন বের করে নেওয়ার চেষ্টা করবে, যাতে করে ওই টাইপের এমসিকিউ যদি আরো পরে তুমি যাতে করতে পারো। তো দেখো আমি এটা কি করছি, এই 1 ওভার রুট ওভার অফ ভি, যেটা এইটা
সেটাকে বাদ দিয়ে এটা ভ্যারি করবে, পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে প্রবলেম টু প্রবলেম ভ্যারি করবে, কিন্তু বাকি যে পার্টটা আছে, বাকি পার্টটা হচ্ছে বেসিক্যালি কনস্ট্যান্ট। প্লাঙ্ক কনস্ট্যান্ট কত? 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। আচ্ছা, ডিভাইডেড বাই, দেখো 2 ইন্টু, এখানে মাস অফ দ্য ইলেকট্রন 9.11 ইন্টু, সরি, ইন্টু 10⁻9.11 9.11 ইন্টু 10⁻31 কেজি। এটা কেজি। আচ্ছা, তার সঙ্গে নিচটা আমি এইটাও লিখে দিচ্ছি, তোমার ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.602 ইন্টু 10⁻19 কুলম। আর এইখানে আমি 1/√অফ ভিটাকে রেখে দিলাম, ভিটাকে নেব হচ্ছে ইন ভোল্টে, নেব। তার কারণটা দেখো, যদি একটা জিনিস একটু ওখানে বলে নিই, সেটা হচ্ছে যে তুমি জুলটা হচ্ছে কুলম ইন্টু ভোল্ট হয়। জুল মানে হচ্ছে কুলম ইন্টু ভোল্ট, সেটা হচ্ছে তোমার জুল হয়। সেখানে চার্জটা যদি কুলম্বে নিয়ে নিই আর এখানে এনার্জিটাকে জুলে নিয়েছি, তার মানে পোটেনশিয়াল ডিফারেন্সটা তোমার ভোল্টে নিতে হবে। তা তুমি এক কাজ করো, তাহলে এই যে প্রথমের যে পার্টটা, তার নিউমেরিক্যাল ভ্যালুটা তুমি ক্যালকুলেট করে ফেলো। আর আলটিমেট অ্যান্সারটা কি দেবে? ভোল্ট, যদি পোটেনশিয়াল ডিফারেন্স তুমি ভোল্টে নাও, তাহলে আলটিমেট অ্যান্সারটা কিন্তু মিটারে বেরোবে। তার মানে আলটিমেট অ্যান্সার যেটা বেরোবে সেটা কিন্তু মিটারে বেরোবে। মানে এটা মিটারে বেরোবে, মানে আমি মিটারটা পরের লাইনে মিটারটা লিখে দেবো। মানে আলটিমেট অ্যান্সারটা কিন্তু মিটারে বেরোবে। তাহলে এইটা হচ্ছে তোমার মিটারে অ্যান্সার বেরোবে। হ্যাঁ, তার আগে তাহলে এই নিচে একটা তোমার √ভি থাকবে, যেটা ভিটা হবে ইন ভোল্টে, হবে। তাহলে বাকিটা কি হবে এটা ক্যালকুলেট করে আমায় বলে দাও। মানে বাকি নাম্বারটা, এই যে 6.626 ইন্টু 10⁻34 ডিভাইডেড বাই √2 ইন্টু 9.11 ইন্টু 10⁻31 ইন্টু 1.602 ইন্টু 10⁻19, এই পুরো জিনিসটাকে করে আমাকে মানে এই নিউমেরিক্যাল ভ্যালুটা কত হবে করে দাও। করে দাও। ক্যালকুলেটর নিয়ে করছো তো? কে করছো? কে করছো? হ্যাঁ, করো, করে বলো উত্তরটা কত। কত বলো? সংখ্যাগুলো সবসময় আগে করে নেবে। এ দেখো না, এখানে 31 আর 19 মিলে কত হলো? 31 আর 19 মিলে হচ্ছে তোমার 50 হলো। রুটের মধ্যে আছে মানে 25 হলো। 25টা উপরে চলে গেলে 10⁻9 হলো। তার বাকি সংখ্যাগুলোকে করে নাও। মানে এই টাইমটা আমি কিন্তু 10⁻9 করে কত? 1.226644 এইটা এইটা বেরিয়েছে, দেখো তো। এটা তো মানে এটাই বেরিয়েছে তো। আচ্ছা, তাহলে এইটাকে তুমি এইভাবে লেখো, দেখো 12.2644 ইন্টু 10⁻10 ডিভাইডেড বাই √ভি
ইন ভোল্টে, এত মিটার। এবার 10⁻⁻10 মিটার মানে কত? 10⁻⁻10 মিটার মানে হচ্ছে 1 অ্যাংস্ট্রম, তাই তো? এটাকে তুমি লিখতে পারো 12.2644 ডিভাইডেড বাই √v ইন ভোল্ট, এইটা অ্যাংস্ট্রম। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে জেনারেল এক্সপ্রেশনটা কেমন করে বের করলে দেখো, এইটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যে একটা পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে যদি একটা ইলেকট্রন যায়, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ওয়েভ, তার ওয়েভ লেন্থের একটা দেখো, এই আগের দিন দীপায়ন বলছে, উদয়ন যেটা বলছিলি না, যে তোমাকে বেসিক ব্যাপারটা কোথা থেকে আসছে জানতে হবে। তারপরে কি হচ্ছে, এবারে আমি যখন ফাইনাল কম্পিটিটিভ এক্সাম দিতে যাবে তার 8 মাস 10 মাস আগে থেকে আমি তোমাকে এই ট্রিক্সগুলো শেখাবো, যে কি হচ্ছে। তাহলে আমাকে তো মানে জিনিসটাকে ভালো করে জানতে হবে, তার সঙ্গে সঙ্গে যে জিনিসটা জানতে হবে যে প্রবলেমটাকে তাড়াতাড়ি সলভ করতে হবে। তাহলে আমি জাস্ট যখন শিখছি তখন কিন্তু ডিটেলে, এবারে ফাইনালি যখন পরীক্ষায় আসবে তখন তোমার এই ধরনের এমসিকিউ তোমাকে আমি দেখবে 10টা সলভ করাচ্ছি, 10টা সলভ করাতে করাতে তুমি দেখবে যে এই পার্টিকুলার ফর্মুলাটা তোমার মুখস্থ হয়ে যাবে। তখন তাকে শুধু পোটেনশিয়াল ডিফারেন্স ইন ভোল্টে বসালেই হচ্ছে তোমার উত্তর বেরিয়ে যাবে। এবারে তুমি প্রবলেমটা ফিরে এসো, কি বলছে, হোয়াট ইজ দ্য de Broglie wavelength associated with an electron accelerated through a potential difference of 200 ভোল্ট। 200 ভোল্ট যদি করো তাহলে কি হচ্ছে, এটা তুমি অ্যাংস্ট্রমে করেছি, আর 10⁻⁹ করলে এটা ন্যানোমিটারে বেরোতো। মানে এইটা যদি তুমি এইভাবে ন্যানোমিটারে যদি লিখতে, তাহলে 1.22644 ডিভাইডেড বাই √v ইন ভোল্ট, এটা ন্যানোমিটারে বেরোতো। এটা ন্যানোমিটারে করলে এটা, অ্যাংস্ট্রমে করলে এটা, ইউজুয়ালি অ্যাংস্ট্রমে আসে বলে আমি অ্যাংস্ট্রমটাকে করে দিয়েছি, ন্যানোমিটারে করলে এটা। তাহলে এবার তুমি খেয়াল করে দেখো, তাহলে ইন আওয়ার কেস কি হচ্ছে, ইন আওয়ার কেস ভিটা ইন ভোল্টে কত, 200। তাহলে ল্যামডাটা কত হয়ে যাবে দেখো, 1.22644 ডিভাইডেড বাই √200, এত ন্যানোমিটার উইল বি দ্য অ্যান্সার। 10⁻⁹ মিটার মানে তো 1 ন্যানোমিটার, তার 10⁻⁹ মিটারকে 1 ন্যানোমিটার করে আমি এই এক্সপ্রেশনটাকে বের করে দেখেছি, আর এইটা হচ্ছে অ্যাংস্ট্রমে বের করে দেখেছি। তাহলে আমাকে ন্যানোমিটারে কিন্তু উত্তরটা চেয়েছে, তাহলে এই হচ্ছে জিনিসটা। দেখো, আমাকে কিছুই করতে হলো না, শুধু এখানে ভি এর জায়গায় কত ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স সেটাকে বসালেই আমার হয়ে যাচ্ছে। এবারে বলো উত্তরটা কত হবে। 1.22644 বাই 1.414, আর তার সঙ্গে হচ্ছে একটা 100, মানে 10 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, 10 দিয়ে ভাগ হচ্ছে, এটা ন্যানোমিটার। দেখো কত হলো এটা, 0.86722। 86722 ন্যানোমিটার। দেখো এবারে ওরকম উত্তর আছে কিনা দেখে না, দেখো 0.086 ন্যানোমিটার, দিস ইজ দ্য অ্যান্সার। বুঝতে পারলে, বুঝেছো? দেখো বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এই পরেরটা দেখো, পরেরটা একই প্রবলেম, এবার করো তো দেখি। হোয়াট ইজ দ্য de Broglie wavelength of proton accelerated through a potential difference of 2 কিলোভোল্ট। তাহলে এখানে কি হবে, হোয়াট ইজ দ্য de Broglie wavelength of a proton, নট ইলেকট্রন বাট প্রোটন, accelerated through a potential difference of 2 কিলোভোল্ট। ঠিক আছে, প্রবলেমটা ভালো করে পড়ে নাও। The de Broglie wavelength এখন ইলেকট্রন নয়, de Broglie wavelength of proton accelerated through a potential difference of 2 কিলোভোল্ট। ঠিক আছে, পড়েছো প্রবলেমটা? ঠিক আছে, আচ্ছা এবারে প্রবলেমটা এসো, দেখো এই যে এক্সপ্রেশনটা আমি বের করেছি, এই যে এক্সপ্রেশনটা বের করেছি, হ্যাঁ, সেখানে এখানে মাস অফ দ্য ইলেকট্রন বসানো হয়েছে। ঠিক আছে, তো এখানে মাস অফ দ্য প্রোটন বসাতে হবে। মাস অফ দ্য প্রোটন কত, মাস অফ দ্য ইলেকট্রনের 836 গুণ, এইটা। তার মানে এইখানে এই যে মাস অফ দ্য ইলেকট্রন ছিল রুটের মধ্যে, সেটাকে কি করতে হবে, মাস অফ দ্য প্রোটন দিয়ে রিপ্লেস করলে এখানে একটা 836 গুণ হয়ে যাবে। তার মানে কি হচ্ছে, তাহলে ফর প্রোটন দেখো, তাহলে খেয়াল করে 3 নম্বরের হিন্টসটা দেখো, 3 নম্বরের যে হিন্টসটা, তাহলে হচ্ছে তোমার মানে হোয়েন, তাহলে মানে এটা হচ্ছে প্রোটন
in between two proton in between two plates of a particular potential difference যদি হয়, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থ যেটা ল্যামডাটা কি হবে তাহলে? দেখো এই যে এক্সপ্রেশনটা তোমার বেরিয়েছিল, এইখানে শুধু একটা 836 গুণ হয়ে যাচ্ছে। তার মানে কি হবে এটা? এইটা জাস্ট তুমি যদি মিটারে লিখে দাও তাহলে এই 1.22644 22644 into 10 to the power minus 9 মিটার, আর নিচে যেখানে ভি ছিল তার বদলে 836 ইন্টু ভিটা হচ্ছে ইন ভোল্টে। তা তুমি খেয়াল করো, দেখো আমি যদি প্রথম থেকে ক্যালকুলেশনটা ইলেকট্রন না দিয়ে প্রোটন দিয়ে করতাম তাহলে কি হতো? এই মাসটা হচ্ছে মাস অফ দ্য প্রোটন হতো। মাসটা যদি মাস অফ দ্য প্রোটন হয় তাহলে কি হবে? 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি, তার সঙ্গে 836 গুণ হতো। তা সেই 836টা তুমি জাস্ট রুটের, এই যে যখন রুটের ভেতরে যেমন ভিটাকে আলাদা করেছো, এই 836টা তুমি আলাদা করে দাও। হ্যাঁ, করে তাহলে ফাইনাল রেজাল্টে কি হবে? বাকি ক্যালকুলেশন গুলো করে নিলে 1.2264 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই 836 ইন্টু ভিটা যেখানে ভোল্ট হবে তত মিটার হয়ে যাবে। এই হচ্ছে পুরো রেজাল্টটা। তাহলে এবার আমাদের কেসে কি হচ্ছে? এটা হচ্ছে মানে প্রোটন ইন বিটুইন টু প্লেটস অফ পার্টিকুলার পোটেনশিয়াল ডিফারেন্স ভি ধরো, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার তার ওয়েভলেন্থ যেটা, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থ যেটা, ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড টু প্রোটন, এটা এটা। তারপরে কি হবে আমাদের কেসে? কি ইন আওয়ার কেস ভিটা ইন ভোল্টটা কত কত বলে? হ্যাঁ, 2 কিলো ভোল্ট, মানে 2000 ভোল্ট। অর্থাৎ ভোল্টে লিখতে হবে তাহলে 2000 ভোল্ট, কিলো ভোল্ট মানে হচ্ছে 2000। তাহলে ল্যামডা তাহলে কি হবে? 1.22644 into 10 to the power minus 9 divided by root over of 836 into 2000 এত মিটার। এখানে অ্যান্সারটা দেখো মিটারে চেয়েছে, ন্যানোমিটার বা অ্যাংস্ট্রমে চাইনি, পুরোপুরি মিটারে চেয়েছে। সেখানে আমি এটাকে লিখে ফেললাম। হ্যাঁ, তাহলে এবারে বলো তোমার উত্তরটা কত হচ্ছে, এটা করে বলো কত। অঙ্কটা কোশ্চেন না, কোশ্চেনে বলো কত। ক্যালকুলেটারে করবে বলে আমি আর ছোট ক্যালকুলেশন করে দেখাচ্ছি না। বলো কত। সিক্স পয়েন্ট বলো 46 10 to the power minus 10 to the power minus 4 মানে 10 to the power minus, তাহলে আর 9টা আছে 10 to the power minus 13, তাই তো? তার মানে তাহলে 0.64639 ইন্টু 10 to the power minus 12। দেখো এই যে উত্তরটা আমি এরকম করে লিখলাম কেন? কারণ একটা উত্তর আছে, দেখো 10 to the power minus 12 0.65 ইন্টু 10 to the power minus 12, এরকম একটা অ্যান্সার আছে। মানে প্রথম পার্টটা সবাই 0.65 এর মতো, এখানে 0.65 এর বদলে তোমার বেরিয়েছে কত? 0.646। মানে এটা যদি তুমি পয়েন্টের পরে দুটো ডেসিমেলে এটা অ্যাপ্রক্সিমেট করো তাহলে এটা 0.65 হলো ইন্টু 10 to the power minus 12 এত মিটার। মিটার, তাহলে অ্যান্সারটা পেয়ে গেলে তুমি। তো বুঝতে পারছো এই টাইপের প্রবলেম যখন আসবে তাহলে প্রবলেমগুলো অরিজিনটা কোথা থেকে আসছে তোমাকে ভালো করে প্রথমে বুঝতে হলো। তারপরে তুমি আলটিমেটলি যখন এমসিকিউটা তুমি করবে মানে পরীক্ষার জন্য কিন্তু তোমাকে ওই ছোট ফর্মুলা সেটাকে প্রপারলি ব্যবহার করা শিখতে হবে।
ঠিক আছে, এবার নেক্সট প্রবলেমে চলে এসো। হোয়াট ইজ দ্য ডিবগলি ওয়েভলেন্থ অফ এ বল অফ মাস 150 গ্রাম মুভিং অ্যাট এ স্পিড অফ 50 মিটার পার সেকেন্ড। একটা জাস্ট বল বলে দেওয়া আছে, একটা ক্রিকেট বলের মতো কাছাকাছি, তুমি দেখো 150 গ্রাম তার ওজন, আর তার স্পিডটা হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ডিবগলি ওয়েভলেন্থ কত হবে তোমাকে বের করতে বলেছে। আমি আগের দিনে শোয়েব আখতার যখন সচিনকে বল করছে তার জন্য ক্যালকুলেশনটা করে দেখিয়ে দিয়েছিলাম, তো তার মতো করে ক্যালকুলেশন করো। তাহলে চলো চলে আসি আমরা গাউসে 4 নম্বরটা। 4 নম্বরে হিন্টস কি হবে, তাহলে ল্যামডাটা কত, ল্যামডাটা হচ্ছে h/mv, তাই তো? তো সেটা কত হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড ডিভাইডেড বাই মাসটা কত বলে দিচ্ছে 150 গ্রাম, মানে 150 ইন্টু 10⁻³ কেজি হয়ে গেল, ইন্টু স্পিডটা বলে দিচ্ছে 50 মিটার পার সেকেন্ড। এইটা তাহলে উত্তরটা তোমার মিটারে বেরোবে। এবার করে দেখো কত বেরোচ্ছে, করে ফেলো, এটা করে বলো কত বেরোচ্ছে। 0.883 into 10⁻⁻34 আসছে। 10⁻34 0.883 টু 10⁻34 মিটার আসছে। দেখো এবারে কোনটা এই অপশন আছে কিনা দেখে নাও। আচ্ছা, এটা তাহলে করে দাও, তাহলে 0 পয়েন্ট করেছে তো, তাহলে এরা পয়েন্টের পরে এইভাবে লিখেছে এটাকে। এইটা মানে কত, এইটা মানে হচ্ছে 8.83 ইন্টু 10⁻⁻, তাহলে কত হবে, এটা 35 লিখতে হবে, তাই তো? তাহলে দেখো এবারে কোনটা মিলছে, ডিটা, এটা মিলে গেল। ঠিক আছে, সবাই বুঝতে পারছিস তো? কে বুঝতে পারলি না বল, অর্পণ বুঝেছিস? আর তারপরে দেখো, হোয়াট উইল বি দ্য ডিবগলি ওয়েভলেন্থ when the kinetic energy of the electron increases by 5 times, মানে হোয়াট উইল বি দ্য ডিবগলি ওয়েভলেন্থ when kinetic energy of the electron increases by 5 times, মানে কাইনেটিক এনার্জিটা 5 গুণ বেড়ে যাচ্ছে, তাহলে ডিবগলি ওয়েভলেন্থটা মানে কি চেঞ্জ হবে, কত গুণ চেঞ্জ হবে, মানে কত গুণ বাড়বে বা কত গুণ কমবে। এটা করে ফেলো তো, করে বলো কত, অ্যান্সারটা বলো, তারপর আমি ঠিক করে দিচ্ছি। মানে কাইনেটিক এনার্জিটা 5 গুণ যদি বেড়ে যায় তাহলে ডিবগলি ওয়েভলেন্থের কি চেঞ্জ হবে, এটা নিজেরা করো, করে বলো, আমি তারপরে চেক করিয়ে দিচ্ছি। কি হবে, স্যার যদি কাইনেটিক এনার্জি 5 টাইম বৃদ্ধি পায় তাহলে তো ডিবগলি ওয়েভলেন্থ √5 টাইম মানে কি, এটা এটা কারেক্ট বলছো না সিটা কারেক্ট বলছো, কোনটা বলছো? এটা একটু ঠিক করে দেখো, এটা ভালো করে দেখো, মানে ইকুয়েশনটা বসাও, ল্যামডা ইকুয়াল টু h/p, এটাতে বসাও, বসিয়ে দেখো আর একটু। ইনভার্সলি হবে তাহলে কি হবে? হ্যাঁ, সি হবে, সার্টেনলি সি হবে। এই তো আমি করে তো প্রায় দিলামই। এই দেখো এখানে খেয়াল করলে তুমি বুঝতে পারবে, এই যে মানে ইটা যদি p²/2m হয়, তাহলে পিটা কি √2m তো। দেখো আমি এটা করে দিচ্ছি, দেখো 5-এরটা দেখো, ল্যামডা যেটা আগে ল্যামডা ছিল, ধরো ধরো ল্যামডা 0, সেটা হচ্ছে h/p ছিল। আচ্ছা, এবারে যেহেতু তোমার এনার্জিটা হচ্ছে p²/2m, তো সেখান থেকে পিটা কত, √2m ইন্টু ই তো, তাহলে মোমেন্টামের সঙ্গে এনার্জির সম্পর্কটা কি, পিটা হচ্ছে √2m e, এটা কত হচ্ছে h/p
রুট ওভার অফ টোয়াইস এম ই, এইটা তার মানে যখন মোমেন্টাম পি জিরো ছিল বা এনার্জি ই জিরো ছিল তখন ওয়েভলেন্থ ছিল ল্যামডা জিরো। আচ্ছা এখন তাহলে ল্যামডাটা কি হবে, এইচ ওভার পি যেটা সেটা বেসিক্যালি এইচ ওভার রুট ওভার অফ টোয়াইস এম ই হলো। আচ্ছা এবারে এইচ ওভার রুট ওভার অফ টোয়াইস এম, এনার্জিটা কি হয়েছে, আগে যা এনার্জি ছিল তার 5 টাইমস হয়ে গেছে, তাহলে কত হচ্ছে এটা 1/√5 ইন্টু এইচ ওভার রুট ওভার অফ টোয়াইস এম ই জিরো হলো, তো কত হলো 1/√5 ইন্টু ল্যামডা জিরো হলো, তাহলে ল্যামডাটা হচ্ছে 1/√5 ইন্টু ল্যামডা জিরো। ঠিক আছে, বুঝতে পারলে? তার মানে ওয়েভলেন্থটা কি হচ্ছে না 1/√5 টাইমস হয়ে যাচ্ছে, তার মানে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরটা বলো, হুইচ থিওরি ইজ কনফার্মড বাই দ্য ডেভিসন জার্মান এক্সপেরিমেন্ট, কোনটা? তারপরে চলে এসো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড ইন ডেভিসন জার্মান এক্সপেরিমেন্ট, which of the following is used in Davison German experiment? একটা ডেভিসন জার্মান এক্সপেরিমেন্টে কোনটা ব্যবহৃত হয়েছে? ডাবল সিট, না, এটা হচ্ছে ইলেকট্রন গান বলতে হয়। হ্যাঁ, মানে ইলেকট্রন পাঠানো হচ্ছে না। হ্যাঁ, দেখো এমনি যে কোনো এক্সপেরিমেন্টে ডাবল সিট সিঙ্গেল সিট এসব ব্যবহার করা হয়। ইলেকট্রন মাইক্রোস্কোপ তো মাইক্রোস্কোপ বেসিক্যালি। তাহলে এবারে তোমার যেটা মূল ব্যাপার যেটা এখানে হচ্ছে ইলেকট্রন বিম পাঠানো হচ্ছে। ইলেকট্রন ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট ইলেকট্রন বিম পাঠাবে, তো ইলেকট্রন বিম পাঠাবে কি করে, আর ইলেকট্রন গানে করে তোমাকে পাঠাতে হয়। ঠিক আছে, যেমন করে এমনি নর্মাল কোনো একটা বন্ধকে করে গুলি ছোড়ে, তোমার ইলেকট্রন গান মানে তুমি ইলেকট্রন ছুঁচছো আর কি, এটা হচ্ছে ইলেকট্রন গান হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মানে ওই জায়গা থেকে তোমার বুঝতে হবে যে ইলেকট্রন ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট, হ্যাঁ সেই রেসপেক্টে তোমাকে এটাকে ব্যবহার করতে হবে। আর এমনিতে যখন ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট করা হয় তখন তোমার ডাবল স্লিট ব্যবহার করা হয়, যেমন ইয়াং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, এগুলো সব যে কোনো ওয়েবের যখন ডিফ্রাকশন আলোচনা করা হবে, লাইটের ডিফ্রাকশন আলোচনা করা হয় তখন এগুলো ব্যবহার করা হয়, সেগুলো তো ঠিক আছে, কিন্তু এই পার্টিকুলার ক্ষেত্রে স্পেসিফিক্যালি যেটা একটা ইলেকট্রন ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট মানে তোমাকে ইলেকট্রন গানটাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, আর এবার একটা ভীষণ ইনফরমেটিভ কোশ্চেন, হুইচ ক্রিস্টাল ইজ ইউজড ইন ডেভিসন জার্মান এক্সপেরিমেন্ট। তাহলে এই ধরনের প্রবলেম তোমার পরীক্ষার হলে তুমি যদি জানো তুমি করতে পারবে, নাহলে করতে পারবে না, তাই তো? তাহলে এইগুলো কি হচ্ছে, এই টাইপের কিছু কিছু প্রবলেম দেখবে, এই টাইপের কিছু কিছু প্রবলেম তোমার পরীক্ষায় দিয়ে দেয়। ঠিক আছে, এবারে কি হচ্ছে এইগুলো তোমার ওই জন্য ওই এমসিকিউ প্র্যাকটিস করতে হয় ওই কারণে আর কি। এবারে যেটা হয় যখন ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট করা হয় তখন আমি জাস্ট নর্মালি কোনো একটা ক্রিস্টালের কথা বলেছি, যে কোনো এক্স রে ডিফ্রাকশন যেহেতু কোনো একটা ক্রিস্টাল দিয়ে করা হয়, তাহলে অবভিয়াসলি হচ্ছে তোমার ইলেকট্রন ডিফ্রাকশন এক্সপেরিমেন্টও কোনো একটা ক্রিস্টাল দিয়ে করতে হবে। এবার ডেভিসন জার্মান এক্সপেরিমেন্টটা এটা এমনি মনে রাখবে তুমি, এটা একদম স্পেসিফিক্যালি এটা নিকেল ক্রিস্টাল দিয়ে করতে হয়। নিকেল, আমি তোমাকে শুধু নিকেল অ্যালুমিনিয়াম এই ওয়ার্ডগুলো উল্লেখ করেছিলাম, যে নিকেল অ্যালুমিনিয়াম ইত্যাদি দিয়ে এক্স রে ডিফ্রাকশন করতে হয়েছিল। এবার ডেভিসন জার্মানের ক্ষেত্রে পার্টিকুলারলি নিকেল ক্রিস্টালটাকে ব্যবহার করে তোমার এই ডিফ্রাকশন এক্সপেরিমেন্টটাকে করা হয়েছে। বুঝতে পেরেছো? এটা ইনফরমেশন হিসেবে তোমাকে মনে রাখতে হবে। তারপরেরটা চলে এসো, ক্যালকুলেট দ্য de Broglie wavelength associated with the electron which has a kinetic energy of 5 electron volt. Calculate the de Broglie wavelength associated with the electron which has a kinetic energy of 5 electron volt. করো এই প্রবলেমটা, করো তো দেখি। তোমার কাইনেটিক এনার্জি বলে দেওয়া আছে, তাই সেইখান থেকে তোমাকে de Broglie wavelengthটাকে বের করতে হবে। ইলেকট্রন ভোল্ট আর অ্যাংস্ট্রমের রিলেশন কি? ইলেকট্রন ভোল্ট আর অ্যাংস্ট্রম, না ইলেকট্রন ভোল্ট তো এনার্জির ইউনিট। এখানে তো তোমার বলে দিয়েছে কি, এখানে তো বলে দিয়েছে তুমি খেয়াল করে দেখো এখানে তো এনার্জি বলে দিয়েছে না। ক্যালকুলেট de Broglie wavelength associated with the electron which has a kinetic energy of 5 electron volt.
তাহলে ইলেকট্রন ভোল্ট তো এনার্জির ইউনিট, তাহলে ইলেকট্রন ভোল্টের সঙ্গে তোমার ওয়েভলেন্থের কি করে ইউনিট হবে, মানে সম্পর্ক হবে, ইলেকট্রন ভোল্টের সাথে তোমার এনার্জির সম্পর্ক হবে। তাহলে এই ওয়ান, দেখো এটা হচ্ছে তোমার এই যে একটু আগে করলাম যে ল্যামডা ইকুয়াল টু এইচ ওভার পি, এইটা ল্যামডা ইকুয়াল টু তোমার এইচ ওভার পি। এবারে সেটা কি হয়েছিল যে যেহেতু এই দেখো এইটা খেয়াল করে দেখো, আমি আর নতুন করে করছি না। এই যে মোমেন্টামটা হচ্ছে রুট ওভার টয়েস এম ই ইন্টু ভি। হ্যাঁ, এই ই ইন্টু ভি এটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট, যে ই এর সঙ্গে ভি গুণ করলে যেটা সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, একদম সরাসরি ইলেকট্রন ভোল্ট হচ্ছে এইটা। তাহলে ভি বের করতে গেলে তোমাকে ইলেকট্রন ভোল্টকে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করতে হবে, বা তুমি সরাসরি বসিয়ে দিতে পারো। মানে এই ফর্মুলা যদি ব্যবহার করতে চাও তাহলে ইলেকট্রন ভোল্টের এনার্জিটা বলে দেওয়া আছে, সেই ইলেকট্রনের চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স, এই দুটোকে গুণ করলে হচ্ছে তোমার ইলেকট্রন ভোল্ট হয়। তাহলে এক হচ্ছে এই ফর্মুলায় যদি বের করতে চাও তাহলে ভিটা ইন ভোল্টে বের করতে গেলে তোমাকে এনার্জি যেটা আছে ইলেকট্রন ভোল্ট, তাকে ই দিয়ে ভাগ করে দিতে হবে, ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে তুমি করতে পারো, অথবা সরাসরি ল্যামডা ইকুয়াল টু এইচ ওভার রুট ওভার টয়েস এম ই ভি এখান থেকেও করে দিতে পারো। তাহলে এটা হচ্ছে তাহলে কত, এটা হচ্ছে এইচ ওভার রুট ওভার টয়েস এম ই ইন্টু ভি। ইটা হচ্ছে তোমার, আমি রুটের মধ্যে তো নেগেটিভ হতে পারে না, বা ইলেকট্রনের চার্জ নেগেটিভ হয় বলে ওইটাকে মড দিয়ে লিখছি। তাহলে এবারে সরাসরি করে ফেলো। তাহলে 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড ডিভাইডেড বাই রুট ওভার অফ 2 ইন্টু ইলেকট্রনের চার্জ ইলেকট্রনের মাস 9.11 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড ইন্টু এর বাকি যেটা আছে ইলেকট্রনের চার্জ আর পোটেনশিয়াল ডিফারেন্স আলাদা করে বলার দরকার নেই। এবারে একবারে সরাসরি কাইনেটিক এনার্জিটা বলে দেওয়া আছে কত না, ইলেকট্রন ভোল্টে কত বলে দেওয়া আছে, এটা গেল 5 ইলেকট্রন ভোল্ট। এই দেখো এখানে এই যে বারবার বলেছিলাম যে কাইনেটিক এনার্জিটা ইলেকট্রন ভোল্ট এই ইভির সঙ্গে সমান, তাহলে এইটা একবারে তুমি করে দেবে কত না 5 ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে 5 ইলেকট্রন ভোল্ট। তাহলে 5 ইলেকট্রন ভোল্ট মানে কত এখানে, মানে এই এনার্জি এইটা হচ্ছে কাইনেটিক এনার্জি, এই যে ই ইন্টু ভি যেটা, মানে দেখো এইটা তুমি চাইলে এক সেকেন্ড এইটাকে যদি মনে করো এইভাবেও তুমি লিখতে পারো, এইচ বাই রুট ওভার টয়েস এম ই, এইচ বাই রুট ওভার টয়েস এম ই এইভাবেও তুমি লিখতে পারো। হ্যাঁ, তাহলে কত হচ্ছে না এইচটা তুমি বসালে 2 মাস অফ দ্য ইলেকট্রন বসালে, আর এনার্জি কত 5 ইলেকট্রন ভোল্ট। 5 ইলেকট্রন ভোল্ট মানে কত 1.602 ইন্টু 10⁻⁻19 জুল, মানে 1 ইলেকট্রন ভোল্ট মানে 1.602 ইন্টু 10⁻⁹ জুল। তাহলে এই যেটা বেরোলে এখানে তুমি সরাসরি বসিয়ে দাও। হ্যাঁ, তার মানে এখানে কি হচ্ছে দেখো, এখানে জিনিসটা বোঝার চেষ্টা করো। এখানে হচ্ছে ভিটাকে, মানে এইটা যদি তুমি ক্যালকুলেশনটাকে করো তাহলে 5 ইলেকট্রন ভোল্ট এনার্জি মানে তোমার জাস্ট পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে 5 ভোল্ট, এটা লিখলেই তোমার চলে। মানে এখানে দেখো এখানে কি হচ্ছে ইলেকট্রনের চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স, সেইটা মিলে তো ইলেকট্রন ভোল্ট দেয়। তাহলে এখানে বেসিক্যালি কি হচ্ছে 5 ইলেকট্রন ভোল্ট এনার্জি মানে তুমি জাস্ট এই পুরো ক্যালকুলেশনটা তোমার করার দরকার নেই, এটাকে তুমি জাস্ট লিখে ফেলতে পারছো। মানে এটা কিসে অ্যান্সারটা কিসে দেওয়া আছে বলো তো, অ্যাংস্ট্রমে দেওয়া আছে। তাহলে অ্যাংস্ট্রমে দিলে হচ্ছে এই 12.2644 ডিভাইডেড বাই রুট ওভার অফ 5 এত অ্যাংস্ট্রম একবারে, এবারে করে ফেলতে পারি। তাহলে একটু বোঝার চেষ্টা করো যে এনার্জিটা 5 ইলেকট্রন ভোল্ট মানে একটা ইলেকট্রন সে 5 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে থাকলে যে কাইনেটিক এনার্জি জন্মায় সেটা হচ্ছে 5 ইলেকট্রন ভোল্ট। তার মানে কি তুমি জাস্ট সিম্পলি এখানে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে 5 ভোল্ট বসালেই তোমার কাজ হয়ে যাচ্ছে। তাহলে এই যে ফর্মুলা আমি বের করে রেখেছিলাম 12.2644 বাই রুট ওভার অফ বি ইন ভোল্ট অ্যাংস্ট্রম, তাহলে এখানে ভি এর জায়গায় যে রুট ওভার অফ 5 বসিয়ে দিলেই হয়। মানে আইদার পুরো ক্যালকুলেশন তোমাকে করতে হতো, না হলে ওই পার্টিকুলার ফর্মুলাটা তুমি ব্যবহার করবে। এই যে এইখান থেকে তুমি সরাসরি উত্তর পেতে পারো, এটা অ্যাংস্ট্রমে যা বেরোলো, অথবা যেটা তুমি করতে পারো মানে অর যে ফর্মুলাটা তুমি ব্যবহার করছো, অর ল্যামডা ইকুয়াল টু 12.2644 ডিভাইডেড বাই রুট ওভার অফ ভি ইন ভোল্ট এত অ্যাংস্ট্রম, সেই ফর্মুলা তুমি বসাতে পারো। তা বসিয়ে দেখো কত হচ্ছে, বলে দাও কত বেরোচ্ছে। 5.48 5.48 হচ্ছে, 5.48 অ্যাংস্ট্রম।
তো দেখো এবারে উত্তর কোনো একটা মিলেছে কিনা। 5.47 আছে, 5.48, তার মানে দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ আচ্ছা, এবারে নেক্সট প্রবলেমটা দেখো। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ডিবার্গলি ওয়েভলেন্থ অফ প্রোটন অ্যান্ড অ্যান আলফা পার্টিকেল হবে। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ডিবার্গলি ওয়েভলেন্থ, এখানে একটা অফ proton and an alpha particle if they are accelerated by the same potential difference। তাহলে একই পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে তুমি রেখেছো, একবার প্রোটন রেখেছো, একবার আলফা পার্টিকেল রেখেছো, তো তাদের ডিবার্গলি ওয়েভলেন্থের রেশিওটা কি হবে এটা বের করো। তো আমি যা করেছি তার বেসিকে তুমি করতে পারবে। বলো তো কি করে করবে। কোশ্চেনটা ভালো করে পড়ে নাও। কোশ্চেনটা ভালো করে পড়েছো? কোশ্চেনটা মাথায় ঢুকেছে তো? দেখো খেয়াল করে, এই ল্যামডাটা কি দেখলাম, একটা পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে যদি তুমি রাখো, একটা পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে থাকলে ল্যামডাটা কত হয় বলেছিলাম, এইচ ওভার রুট ওভার অফ টোয়াইস এম ই ভি, এই তো। তার মানে পরিষ্কার দাঁড়াচ্ছে কি, এখান থেকে যেটা দাঁড়াচ্ছে যে ল্যামডাটা ইজ প্রপোর্শনাল টু 1/রুট ওভার অফ এম, এটা। মানে এখানে তো মানে এটা শুধু এটাও দরকার, এখানে ই লিখলেও হবে, মানে এখানে সেম কাইনেটিক এনার্জি তো বলেই দিয়েছে। মানে এই যে ল্যামডাটা এইচ ওভার রুট ওভার অফ টোয়াইস এম ই, এই তো। তাহলে এখান থেকে দেখো তোমার বলে দিয়েছে প্লাঙ্ক কনস্ট্যান্ট ইউনিভার্সাল কনস্ট্যান্ট, আর এনার্জিটা একই বলে দিয়েছে, মানে অ্যাক্সিলারেটর বাই সেম পোটেনশিয়াল ডিফারেন্স বলে দিয়েছে, সরি এনার্জি এক বলে দেওয়া আর পোটেনশিয়াল ডিফারেন্স এক বলে দেওয়া, বেসিক্যালি একই মানে এখানে। কারণ এখানে এখানে এইটা এইটা এইভাবে লেখা উচিত ছিল। তাহলে এইটা হচ্ছে তোমার এইচ ওভার, আচ্ছা এক সেকেন্ড একটুখানি দাঁড়া, আমি এই পর্যন্ত লিখলাম। আচ্ছা এবারে দেখো ফর প্রোটন ধরে নাও মাসটা হচ্ছে এমপি, এইটা, আর চার্জটা কত না ইলেকট্রনের চার্জের সঙ্গে সমান। আচ্ছা এবার ফর আলফা পার্টিকেলের মাসটা কি হয় বলো তো। আচ্ছা আলফা পার্টিকেলের মাস প্রোটনের মাসের কত গুণ হয় কে বলবে, কত হয়? আলফা পার্টিকেলের মাস প্রোটনের মাসের কত গুণ, কি রে বল? 4 times এর কত কত? 4 গুণ। 4 গুণ। ওটা ডাই পজিটিভ হিলিয়াম আয়ন, তো ডাই পজিটিভ হিলিয়াম আয়ন হচ্ছে আলফা পার্টিকেল। তোমার তার ক্ষেত্রে কেন্দ্রের দুটো প্রোটন আছে, দুটো নিউট্রন আছে, তাহলে অ্যাপ্রক্সিমেটলি সেটা 4 গুণ। আর চার্জ কত হবে, এইটা। মানে আলফা পার্টিকেল তো তোমার ডাই পজিটিভ হিলিয়াম আয়ন, তাই না? H2+ তো, মানে হিলিয়াম থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে যেটা পড়ে থাকে সেটা আলফা পার্টিকেল, ঠিক আছে। ডাই পজিটিভ হিলিয়াম, তাহলে চার্জ হচ্ছে 2 ইলেকট্রনের চার্জ, আর মাস হচ্ছে এইটা। তাহলে এবারে খেয়াল করে দেখো, তাহলে ডিবার্গলি ওয়েভলেন্থ যদি তুমি ইলেকট্রনের জন্য এই প্রোটনের জন্য করো, তাহলে এটা হচ্ছে এইচ ওভার রুট ওভার অফ 2 মাস অফ দ্য প্রোটন, আর তার সঙ্গে ইটা হচ্ছে তোমার ইলেকট্রন ভোল্টে লিখতে হবে। তাহলে ইলেকট্রনের চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স, এইটা। কারণ মানে এখানে এনার্জিটা হচ্ছে তোমার চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে প্রোটনের চার্জ হচ্ছে ই আর পোটেনশিয়াল ডিফারেন্স ভি বলে এইটা লিখলো। আর ফর আলফা পার্টিকেল কি হচ্ছে, আলফা পার্টিকেলের জন্য এটা হবে এইচ ওভার রুট ওভার অফ 2 মাস অফ দ্য আলফা পার্টিকেল, মানে কত 4 মাস অফ দ্য প্রোটন, কিন্তু চার্জটা কত 2 এইটা ইন্টু ভি, এইটা।
তাহলে এবার তুমি যদি রেশিও বের করো, de Broglie wavelength for proton divided by de Broglie wavelength of আলফা পার্টিকেল, তাহলে এই রেশিওটা করলে কত বেরোবে? দেখো এইচ এম পি ভি ই এসবগুলো কেটে চলে গেল, তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার রুট ওভার অফ 8 বাই, মানে এইটা বাই এটা করলে তোমার এখানে দেখো এইটা এটা করে গেলে রুট ওভার অফ 8, রুট 8, রুট ওভার অফ 8 হচ্ছে, অর্থাৎ 2√2 হচ্ছে। দেখো বুঝতে পারলে কেমন করে হলো? ঠিক আছে, এটা কত দাগের প্রবলেম ছিল? এটা তো 7 দাগের ছিল না, এখানে আমার আগেরটা 9, এটা 10, তাই তো? আগেরটা 9, এটা 10, এটা 9, এটা হচ্ছে তোমার 10, ঠিক আছে। তাহলে দেখো তাহলে কত, এই যে প্রোটন বাই এটা, তাহলে 2√2:1, দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, এটা খুব ভালো প্রবলেম। তারপরেরটা বলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যান ইলেকট্রন মাইক্রোস্কোপ? তাহলে ইলেকট্রন মাইক্রোস্কোপের সাথে কোনটা অ্যাসোসিয়েটেড? ম্যাটার ওয়েভ, একদমই। Calculate the de Broglie wavelength of an electron that has been accelerated from rest on application of a potential of 400 ভোল্ট। এক প্রবলেম আবার দিয়েছে, মানে এই টাইপের প্রবলেম বলে খান দশেক যখন তুমি প্র্যাকটিস করবে তখন ফাইনাল ফর্মুলাটা তোমার কাছে হয়ে যাবে। ক্যালকুলেট দ্য de Broglie wavelength of an electron that has been accelerated from rest on application of a potential of 400 ভোল্ট, শুধু বিভিন্ন ভাষায়। তাহলে করে ফেলো, এটা করে ফেলো একদম। এই যে ফর্মুলা, এই ফর্মুলায় শুধু ভি এর জায়গায় এটা বসিয়ে দেবে। এটা কত নম্বর প্রবলেম? 12 নম্বর, তাই তো? 12 নম্বরে ল্যাম্পটাটা হচ্ছে 12.2644 বাই রুট ওভার অফ ভি ইন ভোল্ট অ্যাংস্ট্রমে তোমার উত্তর চেয়েছে। এটা কত হবে তাহলে? 12. একবারে ডান দিকে বসিয়ে দিই, তখন জায়গা নেব না। কত হলো এটা? 12.2644 ডিভাইডেড বাই রুট ওভার অফ 400 ভোল্ট বলে দেওয়া আছে তো, 400 অ্যাংস্ট্রম। তাহলে বেসিক্যালি 20 দিয়ে ভাগ, এটাকে 20 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? 0.61322, নাকি? এটা তো দেখে নাও, 0.61 তো এটা দিয়ে, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, তাই তো? হলো, এবারে চলে এসো 13টা। The de Broglie wavelength of a particle is the same as the wavelength of photon, then the photon's energy is, the de Broglie wavelength of a particle is the same as the wavelength of a photon, then the photon's energy is, বের করতে বলেছে, বলো। de Broglie wavelength of a particle is the same as the wavelength of photon, তো সেখান থেকে তোমাকে ফোটনের এনার্জি বের করতে বলছে, ইকুয়াল টু দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেল, less than the kinetic energy of the particle, greater than the kinetic energy of the particle, nothing can be specified. এটা করো। দেখো কোশ্চেনটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। প্রথমে কোশ্চেনটা 2-1 বার পড়ে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, তারপরে করে দিচ্ছি।
করেছো? দেখো ধরো ফর দ্য পার্টিকেল ল্যামডাটা হচ্ছে তোমার h/p হয়, তাই তো? ফর দ্য পার্টিকেলের সঙ্গে ওয়েভলেন্থ যদি ল্যামডা হয়, তার সঙ্গে যেটা মোমেন্টামের রিলেশন ল্যামডা ইকুয়াল টু h/p, সেখান থেকে তুমি পিটা পেয়ে গেলে কত, h/λ পেলে। তো সেখান থেকে তোমার কাইনেটিক এনার্জি যেটা, কাইনেটিক এনার্জি পার্টিকেল ই যদি বলো, সেটা হচ্ছে p²/2m হয়, 1/2m, এটা হচ্ছে তোমার h² হয়ে গেল, বাই মানে p²/2m, তাহলে p² করলে তোমার h²/λ², তাহলে কাইনেটিক এনার্জিটা হচ্ছে h²/2m λ² হলো। তাহলে আমি ডি ব্রগলি ওয়েভলেন্থ যদি ল্যামডা হয়, সেটা হচ্ছে h/p, সেখান থেকে মোমেন্টাম পিটা পেয়ে গেলাম h/λ। কাইনেটিক এনার্জি যদি p²/2m হয় যে কোনো পার্টিকেলের জন্য, তো সেটা আমি কি লিখছি এখানে, h²/2m λ²। আচ্ছা, এবার ফর দ্য ফোটন কি হবে? ফর দ্য ফোটন দেখো সেই একই রিলেশন, মানে তুমি যদি মোমেন্টাম বলো, ফর দ্য ফোটন এত করে মোমেন্টাম কত, p = h/λ হয়, তো এটা বলেছিলাম এটা। আচ্ছা, এবারে এখান থেকে কাইনেটিক এনার্জি অফ দ্য ফোটন ই, সেটা কি হয় জানো তো, এটা পিসি হয়। কাইনেটিক এনার্জিটা হচ্ছে পিসি হয়, এবং সেইখান থেকে তোমার h/hc/λ হয়। এটা ফোটনের এনার্জি বেসিক্যালি পিসি হয়। এবার পি এর জায়গায় তুমি মানে যে মানে ফোটনের এনার্জি, আসলে এটা একবারে সরাসরি লিখতে পারো hc/λ, মানে ফোটনের যে করসপন্ডিং এনার্জিটা hc/λ। তাহলে এইটা হলো তোমার পার্টিকেলের জন্য, এটা তোমার ফোটনের জন্য, ঠিক আছে? তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন ভাবো, এটা তাহলে 2 নম্বর ইকুয়েশন বলো। এবারে তাহলে নাও এনার্জি অফ দ্য পার্টিকেল, কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেল ডিভাইডেড বাই এনার্জি অ্যাসোসিয়েটেড টু ফোটন, এই রেশিওটা আমাকে বের করতে হবে। এখানে কি হবে দেখো, এখানে h²/2m λ² ইন্টু এখানে hc, উপরে তোমার ল্যামডা হয়ে গেল। এটা তা কি কি কাটছে তোমার, h/, একটা h কেটে গেল, একটা ল্যামডা কেটে গেল, তাহলে h/2m λ ইন্টু c, এইটা 2m λ ইন্টু c। আচ্ছা, এবার এইখানে কিছু ইনফরমেশন বলে দিয়েছে, মানে পার্টিকেলের মাস টাস কিছু বলে দেয়নি, তাই তো? de Broglie wavelength of a particle is the same as the wavelength of the photon. The photon's energy is, এখানে মাসটা বলে দেয়নি কিছু, তাই তো? মাসটা না বলে দিলে একটু সমস্যা। দেখো মানে বেসিক্যালি এই রেশিওটা বেরোচ্ছে, এনার্জি অফ দ্য পার্টিকেল বাই এনার্জি অফ দ্য ফোটন, সেটা h/2m λ ইন্টু c, এরকম একটা রিলেশন তোমার বেরোচ্ছে। এবার এইখান থেকে কিন্তু তোমাকে দেখো এই ইনফরমেশনগুলো যদি না বলে দেয়, তুমি এইচটা একটা প্লাঙ্ক কনস্ট্যান্ট তুমি ফিক্স তুমি জানো, স্পিড অফ লাইট সেটা তুমি ফিক্স জানো, কিন্তু এম বা ওয়েভলেন্থ এটা অ্যাকচুয়ালি কি যদি তোমাকে না বলে দেয়, তাহলে কিন্তু এখান থেকে তোমার বলা সমস্যা। মানে মানে অ্যাকচুয়ালি টোটাল আশপাশের সমস্ত কথাবার্তা আমরা বললাম, যে তোমার ওয়েভলেন্থ গুলো শুধু সমান বলে দিয়েছে, মোমেন্টাম গুলো সমান এরকম কিছু বলেনি কিন্তু, বা মাস এসব ইনফরমেশন কিছু বলে দেয়নি। পার্টিকেলের ওয়েভলেন্থ যদি ল্যামডা হয়, সেটা h/p, সেখান থেকে মোমেন্টাম পিটাকে বের করে, পি হচ্ছে h/λ, সেখান থেকে কাইনেটিক এনার্জি বের করে ফেললাম p²/2m বা h²/2m ইন্টু λ²। এটা পার্টিকেলের কাইনেটিক এনার্জি হলো। আর ফোটনের তো এনার্জি কারণে তুমি hc/λ, এটা। এবারে যেটা বলে দিই, ল্যামডা গুলো সমান বলে দিয়েছে, তুমি ল্যামডা গুলো সমান বলে দিয়েছে, তাহলে এবারে তুমি জাস্ট রেশিও করো,
পার্টিকেলিং এনার্জি বাই ফোটনিক এনার্জি, মানে এটা গ্রেটার দ্যান 1 হলে তুমি বলতে যে পার্টিকেলিং এনার্জিটা ফোটনিক এনার্জির থেকে বেশি, লেস দ্যান 1 হলে তুমি বলতে পার্টিকেলিং এনার্জিটা ফোটনিক এনার্জির থেকে কম, আর ইকুয়ালিটি যদি 1 হতো তাহলে বলতে দুটো সমান। এবার বেরোলো কত তার বদলে? বেরোলো হচ্ছে এইচ ওভার টোয়াইস এম ল্যামডা ইন্টু সি। এখানে এইচ এবং সি তাদের ভ্যালু না হয় আমার জানা আছে, কিন্তু মাস কত, ওয়েভলেন্থ কত, এগুলো না জানা থাকলে এখান থেকে কিছু বলা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে এখান থেকে যেটা আমি বলতে পারি যে আমি কনক্লুড করতে পারবো না, এই যে নাথিং ক্যান বি স্পেসিফাইড, দিস শুড বি দ্য অ্যান্সার। বুঝতে পারলে? পরিষ্কার ব্যাপারটা? মাথায় রাখবে। আচ্ছা, তারপরে চলে এসো, অ্যান ইলেকট্রন অ্যান্ড এ প্রোটন have the same de Broglie wavelength, but the kinetic energy of the electron is 0 equal to the kinetic energy of the proton, infinity greater than the kinetic energy of the proton. এটা করো যে an electron and a proton have the same de Broglie wavelength, তাহলে তাদের কাইনেটিক এনার্জি তোমাকে কি হবে করতে বলেছে, করে ফেলো তো এটা দেখি। তাহলে ইলেকট্রন এবং প্রোটন তাদের de Broglie wavelength গুলো সমান বলে দিচ্ছে, তাহলে কাইনেটিক এনার্জি তোমার সেটা ইলেকট্রন এবং প্রোটন তোমাকে কম্পেয়ার করতে হবে। 14 দেখো, এখানে যে কাইনেটিক এনার্জিটা কি বেরিয়েছে, কাইনেটিক এনার্জিটা যেটা এইটা তো বেসিক্যালি তোমার বেরোচ্ছে যে পি স্কয়ার বাই টোয়াইস এম, এবং de Broglie ইকুয়েশন পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা বসিয়ে দিলে এটা এইচ স্কয়ার বাই টোয়াইস এম ল্যামডা স্কয়ার, এই তো এটা। এবার এখানে কি ওয়েভলেন্থ গুলো সমান বলে দিয়েছে, তার মানে কাইনেটিক এনার্জিটা ইজ অ্যাকচুয়ালি ইনভার্সলি প্রপোর্শনাল টু এম, এটা মানে হোয়েন ল্যামডা ইজ কনস্ট্যান্ট। তাহলে তোমার এখানে ইলেকট্রন এবং প্রোটন যখন তোমায় বলেছে তখন তার ওয়েভলেন্থ গুলো ফিক্স তোমায় বলে দিই, de Broglie ওয়েভলেন্থ ফিক্স বলেছে, কাইনেটিক এনার্জি তোমাকে কম্পেয়ার করতে হবে। তাহলে পরিষ্কার দেখো, এই কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন বাই কাইনেটিক এনার্জি অফ দ্য প্রোটন, এই রেশিওটা করলে কত হবে, রুট ওভার অফ মাস অফ দ্য প্রোটন বাই মাস অফ দ্য ইলেকট্রন। তো এটা রুট ওভার অফ 1836 কাছাকাছি হবে, তাহলে সেটা গ্রেটার দ্যান 1। তাহলে এখান থেকে কি বলবো, কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন এটা গ্রেটার দ্যান কাইনেটিক এনার্জি অফ দ্য প্রোটন। দেখে না কিভাবে করলাম। তাহলে de Broglie ওয়েভলেন্থ আর মোমেন্টাম তাদের মধ্যে সম্পর্কটা ল্যামডা ইকুয়াল টু এইচ ওভার পি, সেখান থেকে কাইনেটিক এনার্জিটা পি স্কয়ার বাই টোয়াইস এম, পি এর জায়গায় এইচ ওভার ল্যামডা বসিয়ে দাও, তাহলে এইচ স্কয়ার বাই টোয়াইস এম ল্যামডা স্কয়ার। আর ওয়েভলেন্থ যখন ফিক্স করে দেবে তখন কাইনেটিক এনার্জিটা মাসের সঙ্গে ইনভার্সলি রিলেটেড, মাসের সঙ্গে যদি ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে যায় তাহলে তুমি কি দেখতে পাচ্ছ যে দেখো এই যে কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন বাই কাইনেটিক এনার্জি অফ প্রোটন, সেটা হবে রুট ওভার অফ মাস অফ দ্য প্রোটন বাই মাস অফ দ্য ইলেকট্রন। মাস অফ দ্য প্রোটন বাই মাস অফ দ্য ইলেকট্রন, এই রেশিওটা 1836, রুট ওভার অফ 1836, সেটা গ্রেটার দ্যান 1 হয়ে গেল। কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন ইজ অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান কাইনেটিক এনার্জি অফ দ্য প্রোটন। ঠিক আছে, হলো? বুঝতে পারলে? কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন is greater than the kinetic energy of the proton, তার মানে D is the correct answer. তারপরে চলে এসো, when wave nature associated to particle is insignificant, বলো। কখন wavelength of the particle is insignificant? আমি আগের দিন বলেছিলাম, মনে আছে যে de Broglie wavelength যখন সিস্টেম সাইজের থেকে অনেক অনেক ছোট হয়ে যায় তখন সেটা ইনসিগনিফিকেন্ট হয়ে যায়। de Broglie wavelength সিগনিফিকেন্ট তখনই হবে যখন তারা কম্পারেবল ওয়েভলেন্থ। ঠিক আছে, বোঝা গেল? তাহলে দেখো, তাহলে আমরা আগের দিন যে de Broglie ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বললাম এবং তার বেস হিসেবে কতগুলো এমসিকিউ এখানে আলোচনা করলাম। ঠিক আছে, এবং তার হিন্টস গুলো এখানে পরিষ্কারভাবে
করে দেওয়া হলো, যেগুলো তোমার অসুবিধা হতে পারে তার করসপন্ডিং হিন্টসগুলো এখানে বলে দেওয়া আছে। চলো এবারে বলো, আর যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে বলে না, তাহলে আমরা কিছুখানি পাঠ পড়াবো একটুখানি। আজকে যে পাঠটাকে নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। আচ্ছা, হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল কি বলে, মানে যেটা বলে স্টেটমেন্টটা হচ্ছে এরকম, স্টেটমেন্টটা হচ্ছে position and momentum of a particle cannot be determined simultaneously with arbitrary precision। আমরা প্রিসিশন অ্যাকুরেসি আমরা সব বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি সেটা পড়ানোর সময় পড়িয়েছিলাম। হ্যাঁ, তাহলে বলা হচ্ছে যে পজিশন আর মোমেন্টাম অফ এ পার্টিকেল ক্যানট বি ডিটারমাইন্ড সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন। আচ্ছা, এইটা হচ্ছে তোমার হাইসেনবার্গ পজিশন মোমেন্টাম আনসার্টেনটি প্রিন্সিপাল। এটা হচ্ছে হাইসেনবার্গ এই যে আনসার্টেনটি প্রিন্সিপাল, এরপরে পজিশন মোমেন্টাম আনসার্টেনটি প্রিন্সিপাল। পজিশন মোমেন্টাম আনসার্টেনটি প্রিন্সিপাল। আচ্ছা আচ্ছা, এবারে এই প্রিন্সিপালটা লোকে কিভাবে আন্দাজ করলো প্রথমে, এটা হাইসেনবার্গ এই প্রিন্সিপালটা দিয়েছিলেন 1925 সালে। এই প্রিন্সিপালটা দেওয়া হয়েছিল হচ্ছে 1925-এ, 1924-এ ডিবগলিজ হাইপোথিসিস, আর 1925-এ হচ্ছে তোমার হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। আসলে এই প্রিন্সিপালটা প্রথমে আসে এই জায়গা থেকে, দেখো লাইট হ্যাজ এ ডুয়েল ক্যারেক্টার, তাই তো? লাইট হ্যাজ এ ডুয়েল ক্যারেক্টার, এবং তার সঙ্গে যে অ্যাসোসিয়েটেড যে ওয়েভলেন্থ বা মোমেন্টাম পিটা কত না, সেটা হচ্ছে h/λ। এটা হচ্ছে মোমেন্টাম momentum associated to a photon of wavelength lambda, এটা কত না p = h/λ, সেটা আমাদের জানা আছে। আচ্ছা, এবারে ধরো কোনো একটা পার্টিকুলার পজিশনটা তুমি অ্যাকুরেটলি দেখতে চাইছো, একটা পার্টিকুলার পজিশন যদি তুমি অ্যাকুরেটলি দেখতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, এমন একটা মাইক্রোস্কোপ ব্যবহার করতে হবে যার রেজলিউশন পাওয়ারটা খুব ভালো। আচ্ছা, এবারে যে মাইক্রোস্কোপ যত শর্টার ওয়েভলেন্থে লাইট ইউজ করে তার রেজলিউশন পাওয়ারটা হচ্ছে তত বেশি। তাহলে এটা সবসময় মনে রাখবে যে যত সূক্ষ্ম জিনিস তুমি দেখতে চাইবে তোমাকে সেই লাইট ব্যবহার করতে হবে যার ওয়েভলেন্থ হচ্ছে তত ছোট হবে। যেমন ধরো যেটা বললাম, হাড় ভেঙেছে কিনা, সেটা সূক্ষ্ম ক্র্যাক হয়েছে কিনা, এটা দেখার জন্য তুমি কিন্তু ভিজিবল লাইট বা আল্ট্রাভায়োলেট লাইট ব্যবহার করলে তোমার চলবে না, তার থেকে বেশি এনার্জি অর্থাৎ শর্টার ওয়েভলেন্থে তোমাকে এক্স-রে ব্যবহার করতে হবে। তার মানে শর্টার দ্য ওয়েভলেন্থ হায়ার ইজ দ্য রেজলিউশন পাওয়ার। তাহলে এবারে ধরো তুমি একটা পার্টিকুলার পার্টিকেলের পজিশনটাকে এক্স্যাক্টলি দেখতে চাইছো, তোমাকে একটা মাইক্রোস্কোপ ব্যবহার করতে হবে যে শর্টার ওয়েভলেন্থের লাইট ব্যবহার করবে। আর যখনই শর্টার ওয়েভলেন্থের লাইট ব্যবহার করে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ফোটন, তার মোমেন্টামটা বেড়ে গেল, মানে ওয়েভলেন্থ কম মানে মোমেন্টাম বেশি। আচ্ছা, যখনই মোমেন্টাম বেশি হয়ে গেল, ওই ফোটন যখন পার্টিকেলটার উপরে পড়বে, তখন ওই ফোটনটা কিন্তু একটা দারুণ বেশি মোমেন্টাম নিয়ে পার্টিকেলটাকে ধাক্কা দিচ্ছে, পার্টিকেলের মোমেন্টামটা গন্ডগোল হয়ে যাবে। মানে কি হলো, তাহলে পজিশনটা এক্স্যাক্টলি দেখতে গেলে মোমেন্টামটা গন্ডগোল হয়ে গেল। আর এবারে কেউ যদি মনে করে না আমি মোমেন্টামটাকে ঘাঁটাবো না, তাহলে মোমেন্টামটাকে ঘাঁটাবো না মানে আমাকে কি করতে হবে না, আমাকে খুব অল্প মোমেন্টাম ওয়ালা ফোটন নিতে হবে। তাহলে অল্প মোমেন্টামটা কিন্তু স্মল হতে হয়, তো ওয়েভলেন্থটা খুব বেশি হতে হবে। তাহলে লো মোমেন্টাম বাই লং ওয়েভলেন্থের লাইট তোমাকে ব্যবহার করতে হবে। আচ্ছা, এবারে যখনই লং ওয়েভলেন্থের লাইট তুমি ব্যবহার করবে,
যে মাইক্রোস্কোপটা তুমি ওই লং ওয়েভলেন্থের লাইট ইউজ করছো তার রেজলিউশন পাওয়ার তখন খারাপ হয়ে যাবে। আর রেজলিউশন পাওয়ার যদি খারাপ হয়ে যায় তাহলে কি হবে, তাহলে তুমি দেখো পার্টিকেলের পজিশনটাকে এক্স্যাক্টলি দেখতে পাবে না। তা দেখো, তাহলে প্রথমে পজিশনটাকে এক্স্যাক্টলি দেখার জন্য শর্টার ওয়েভলেন্থের লাইট ব্যবহার করলাম, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টামটা বেশি বলে সেই ফোটনের সঙ্গে পার্টিকেলের ধাক্কা হয়ে গেল, পার্টিকেলের মোমেন্টামটা পাল্টে গেল। তার মানে পজিশনটাকে এক্স্যাক্টলি দেখতে গেলে মোমেন্টামটাকে তুমি গন্ডগোল করে ফেলছো। আবার মোমেন্টামটাকে তুমি যদি ঘাটাবে না মনে করো, তাহলে তোমাকে লো মোমেন্টামওয়ালা ফোটন নিতে হবে, অর্থাৎ লং ওয়েভলেন্থওয়ালা তোমাকে নিতে হবে, লং ওয়েভলেন্থওয়ালা তোমাকে লাইট নিতে হবে। আর যখনই লং ওয়েভলেন্থ তুমি ব্যবহার করছো, যে মাইক্রোস্কোপটা ব্যবহার করতে রেজলিউশন পাওয়ার খারাপ হয়ে যাবে, যে পজিশনটাকে অ্যাকুরেটলি দেখতে পাবে না, অর্থাৎ পজিশনটা আনসার্টেন হয়ে পড়বে। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পজিশনটা এক্স্যাক্টলি দেখতে গেলে মোমেন্টাম গন্ডগোল, আর মোমেন্টামটা এক্স্যাক্টলি দেখতে গেলে পজিশনটা গন্ডগোল। সেটাই এখানে বলা হয়েছে, পজিশন অ্যান্ড মোমেন্টাম অফ পার্টিকেল ক্যানট বি ডিটারমাইন সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন। ঠিক আছে, তো এটা হচ্ছে হাইসেনবার্গ পজিশন মোমেন্টাম আনসার্টেনিটি প্রিন্সিপাল, এবং এটা কোথা থেকে এলো সেটা আমি কোয়ালিটেটিভলি বলার চেষ্টা করলাম। আচ্ছা, এবারে আনসার্টেনিটি রিলেশনটা কি দেখো, আনসার্টেনিটি রিলেশন এটা হচ্ছে এরকম, ডেল্টা এক্স ডেল্টা পি এক্স এইটা গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই টু, ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই টু, যেখানে এইচ ক্রস মানে হচ্ছে এইচ ওভার টু পাই, মানে যেখানে এইচ ক্রসটা হচ্ছে এইচ ওভার টু পাই, একে বলা হয় ডিরাক কনস্ট্যান্ট। মানে এইচ ক্রস বাই টু মানে গ্রেটার ইকুয়াল টু এইচ ওভার ফোর পাই আর কি, মানে এইটা লিখতে পারো, মানে এইচ ক্রস বাই টু এইভাবে লেখে এইচ ক্রসের জায়গায় এইচ ওভার টু পাই বসলে এটা গ্রেটার ইকুয়াল টু এইচ ওভার ফোর পাই হয়ে যাবে। আচ্ছা, ডেল্টা এক্সটাকে বলা হয় আনসার্টেনটি ইন পজিশন, সেইটাকে তুমি সিগমা এক্স হিসেবে লিখতে পারো, যে সিগমা এক্স এর বাই ডেফিনেশন কত, এটা এক্স স্কোয়ার অ্যাভারেজ মানে এক্স অ্যাভারেজ তার স্কোয়ার, এটাকে অনেক সময় বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর সিগমা এক্স স্কোয়ার যদি করে দাও, যেটা এক্স স্কোয়ারের অ্যাভারেজ করো মাইনাস এক্স অ্যাভারেজকে তো স্কোয়ার করে না, এটা হচ্ছে ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স অফ পজিশন। প্রথমটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ পজিশন, হচ্ছে ভ্যারিয়েন্স ইন পজিশন। আর ডেল্টা পি এক্স যেটা, সেটাকে বলা হয় আনসার্টেনটি ইন মোমেন্টাম, আনসার্টেনটি মোমেন্টাম, এইটা হচ্ছে সিগমা পি এক্স এর সঙ্গে সমান, যেটা হচ্ছে রুট ওভার অফ পি এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস পি এক্স অ্যাভারেজ তার স্কোয়ার, এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন মোমেন্টাম। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন মোমেন্টাম, আর যদি সিগমা পি এক্স স্কোয়ার করে দাও, সেটা হচ্ছে পি এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস পি এক্স অ্যাভারেজ তার স্কোয়ার, এটাকে বলা হয় ভ্যারিয়েন্স ইন মোমেন্টাম। তাহলে দেখো, এই যে আনসার্টেনটি রিলেশনটা হচ্ছে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই টু, অথবা তুমি এইটাকে চাইলে, যেহেতু ডেল্টা এক্সটাই হচ্ছে সিগমা এক্স আর ডেল্টা পি এক্সটা হচ্ছে সিগমা পি এক্স, এইটা গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই টু, এইভাবেও তুমি লিখতে পারো, মানে আইদার ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই টু, এটাই মূলত তোমার কাজে লাগে। আর যদি ম্যাথামেটিক্যালি আনসার্টেনটির পজিশন বা আনসার্টেনটির মোমেন্টাম বলতে আমি কি বুঝছি সেটাকে যদি আমি দেখতে চাই, তাহলে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কথাগুলো বলেছিলাম যখন প্রিসিশন নিয়ে কথাবার্তা বলেছিলাম, যে জাস্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম, তার প্রিসিশনটা বেশি। ঠিক আছে, তাহলে যেহেতু মানে আমি আনসার্টেনটির পজিশনটাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের পজিশন আর আনসার্টেনটির মোমেন্টামটাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মোমেন্টাম হিসেবে লিখছি, সেখানে ডেল্টা এক্স এর জায়গায় সিগমা এর, ডেল্টা পি এক্স এর সিগমা পি এক্স দিতে, সেটা গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই টু হলো। এটা হচ্ছে আনসার্টেনটি রিলেশন। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, যে আমি যে ডিরেকশনে বরাবর পজিশন নিয়েছি সেই ডিরেকশন বরাবরই মোমেন্টাম নিয়েছি। ঠিক আছে, সেই জন্য একে বলা হয় যে এইখানে এই পজিশন আর মোমেন্টাম
must be in the same direction, or বলতে পারি they must be canonical or কনজুগেট পেয়ার। তারা হচ্ছে ক্যানোনিক্যাল আর কনজুগেট পেয়ার হতে হবে। আর ক্যানোনিক্যাল বা কনজুগেট পেয়ার মানে বেসিক্যালি তার লিস্টটা কিরকম, মানে অনুবন্ধী হতে হয় একে অপরের সঙ্গে। তাহলে পজিশন যদি তুমি বলো আর তার এদিকে যদি ক্যানোনিক্যাল মোমেন্টাম যদি বলো, কিরকম, ধরো আমি যদি এক্স ডিরেকশন বরাবর পজিশন নিই, তাহলে এক্স ডিরেকশন বরাবর মোমেন্টামটা হচ্ছে ক্যানোনিক্যাল মোমেন্টাম। এই যদি ওয়াই ডিরেকশন বরাবর পজিশন নিই, তাহলে ওয়াই ডিরেকশন বরাবর তোমাকে মোমেন্টাম নিতে হবে। যদি এটা জেড নিই, এটাকে তোমাকে পি জেড নিতে হবে। আচ্ছা, এটা যদি তোমার আর নাও, এটাকে তোমার পি আর নিতে হবে। এটা থিটা নিলে এটা পি থিটা নিতে হবে। তাহলে অ্যাঙ্গুলার পজিশন যদি তুমি ফাই নাও, এটা তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম এল নিতে হবে, ইত্যাদি ইত্যাদি। মানে যেমন এইখানে তোমার ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই টু, ঠিক একই রকম ভাবে ডেল্টা ওয়াই ডেল্টা পি ওয়াই এটা গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই টু, ডেল্টা জেড ডেল্টা পি জেড সেটা গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই টু, ডেল্টা আর ডেল্টা ফাই না সরি ডেল্টা আর ডেল্টা পি আর, তাহলে ডেল্টা আর ডেল্টা পি আর গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই টু, তাহলে ডেল্টা থিটা ডেল্টা পি থিটা গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই টু, ডেল্টা ফাই ডেল্টা এল গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই টু অ্যান্ড সো অন। মানে এই আনসার্টেনটি রিলেশনটা তোমার একটা পজিশন এবং তার ক্যানোনিক্যাল মোমেন্টাম নিতে হবে। ক্যানোনিক্যাল পেয়ার কাকে বলে সেটা ক্লাসিক্যাল ফিজিক্সে তোমরা পরে পড়বে। তুমি এইভাবে শুধু ভাবো যে পজিশন যে ডিরেকশনে নেবো আমি মোমেন্টামটা এক্স্যাক্টলি সেই ডিরেকশনে নেব, এটাকে তুমি প্রথমে মাথায় রাখো। এটা এবারে যদি ক্যানোনিক্যাল পেয়ার না হয়, ধরো এক্স ডিরেকশন বরাবর পজিশন নিলে আর ওয়াই ডিরেকশন বরাবর মোমেন্টাম নিলে, এইটা কিন্তু তখন গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই টু হবে না, গ্রেটার ইকুয়াল টু জিরো হবে। বা ডেল্টা এক্স ধরো ডেল্টা পি জেড করলে এটা গ্রেটার ইকুয়াল টু কিন্তু জিরো হবে। বা মানে ডেল্টা এক্স এর সঙ্গে ডেল্টা পি এক্স করলে শুধু গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই টু, কিন্তু ডেল্টা এক্স এর সঙ্গে ডেল্টা পি ওয়াই বা ডেল্টা এক্স এর সঙ্গে ডেল্টা পি জেড অথবা ডেল্টা ওয়াই এর সঙ্গে ডেল্টা পি এক্স এটা গ্রেটার ইকুয়াল টু জিরো, বা ডেল্টা ওয়াই এর সঙ্গে ডেল্টা পি জেড এটা গ্রেটার ইকুয়াল টু জিরো, বা ডেল্টা জেড ডেল্টা পি এক্স এটা গ্রেটার ইকুয়াল টু জিরো, ডেল্টা জেড ডেল্টা পি ওয়াই এটা গ্রেটার ইকুয়াল টু জিরো। মানে তুমি সাথে এইভাবে ভাবো যে আনসার্টেনটি ডিরেকশনটা কিন্তু যেদিকে পজিশন সেই দিকে মোমেন্টামটাকে দেখতে হবে। যেদিকে পজিশন তার পারপেন্ডিকুলার ডিরেকশন মোমেন্টাম থাকলে সেইটা কিন্তু তোমার আনসার্টেনটি প্রিন্সিপাল ওবে করবে না। অর্থাৎ এইটা মানে এইখানে যেটা বলছে কি যে পজিশনের আনসার্টেনটি এবং মোমেন্টাম আনসার্টেনটির গুণফলের মিনিমাম ভ্যালুটা হচ্ছে এইচ কস বাই টু, তার থেকে বেশি হতে পারে, কিন্তু এক্ষেত্রে মিনিমাম ভ্যালুগুলো কত হচ্ছে, জিরো হচ্ছে। অর্থাৎ তুমি চাইলে এক্স ডিরেকশন বরাবর পজিশন এবং ওয়াই ডিরেকশন বরাবর মোমেন্টাম দুটোকেই এক্স্যাক্টলি মাপতে পারো, কিন্তু তুমি চাইলেই এক্স ডিরেকশন বরাবর পজিশন এবং এক্স ডিরেকশন বরাবর মোমেন্টাম এই দুটোকে তুমি কিন্তু এক্স্যাক্টলি করতে পারবে না। আচ্ছা, আর একটা রিলেশন আছে যাকে বলে এনার্জি টাইম আনসার্টেনটি রিলেশন। এনার্জি টাইম আনসার্টেনটি রিলেশন, ওটা আগেটা যেমন পজিশন মোমেন্টাম আনসার্টেনটি রিলেশন হলো, এখানে এনার্জি টাইম আনসার্টেনটি রিলেশন ডেল্টা ই ইন্টু ডেল্টা টি গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই টু। এটা এটা যেখানে ডেল্টা ইটা হচ্ছে আনসার্টেনটি ইন এনার্জি, যেটা তোমার সিগমা ই এর সঙ্গে সমান, যেটা হচ্ছে তোমার ই স্কোয়ার অ্যাভারেজ মাইনাস ই অ্যাভারেজ তার স্কোয়ার। এটা আর ডেল্টা টিটাকে বলা হচ্ছে আনসার্টেনটি ইন টাইম, এইটা অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে টা বলা হয়। টাটা কি না, এটা হচ্ছে অ্যাভারেজ লাইফ টাইম অফ এ পার্টিকুলার স্টেট। মানে ধরো একটা তুমি এই মানে যখন আমরা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে বিভিন্ন রকমের সিরিজের কথা বললাম সেখানেই ভাবো, তো একটা ইলেকট্রনকে একটা লেভেল থেকে আর একটা লেভেলে তুমি পাঠিয়ে দিলে,
এবারে একটা লেভেল থেকে জাম্প করে উপর লেভেলে যে গেল সেখানে তো সারা জীবন সে থাকবে না, একটা সার্টেন টাইম পরে সে ফিরে আসবে। তাহলে অন অ্যান অ্যাভারেজ যতখানি সময় থাকলো তাকে বলা হচ্ছে অ্যাভারেজ লাইফ টাইম অফ এ পার্টিকুলার স্টেট। সেই আনসার্টেনটি টাইমটা সেটা হচ্ছে তোমার টাও বলা হয় এটাকে, সেটা হচ্ছে ওই অ্যাভারেজ লাইফ টাইমের সঙ্গে সমান হয়। এই যে রিলেশনটা সেটা হচ্ছে এনার্জি টাইম আনসার্টেনটি রিলেশন। তাহলে দেখো, তাহলে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল এটা বলে যে পজিশন অ্যান্ড মোমেন্টাম অফ এ পার্টিকেল ক্যানট বি ডিটারমাইন্ড সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি প্রিসিশন। এইটা এবারে এখানে এই তাদের কোয়ান্টিটিভ রিলেশনটা বললাম, ডেল্টা ডেল্টা পি এস গ্রেটার ইকুয়াল টু এইচ পাস বাই টু। আনসার্টেন যে পজিশন বা মোমেন্টামটা সেটাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পজিশন অ্যান্ড মোমেন্টাম দিয়ে এক্সপ্রেস করতে হয়, সেটা আমি বললাম। আনসার্টেন রিলেশনটা যে কোনো ক্যানোনিক্যাল পেয়ারের ক্ষেত্রেই সত্যি, এটা বলেছি। সেখানে তোমার মানে ইন আদার ওয়ে আমি বলবো যে ডিরেকশন বরাবর পজিশন তোমাকে সেই ডিরেকশন বরাবর মোমেন্টাম নিতে হবে, তার পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর মোমেন্টাম নিলে তোমার চলবে না। আর এনার্জি টাইম আনসার্টেনটি রিলেশনটা আছে। আচ্ছা, এবারে এইখান থেকে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস বোঝানোর চেষ্টা করছি। দেখো, প্রথম কথা হচ্ছে যে তুমি যদি দেখো মানে বোর্ড থিওরি দেখো, তাহলে ইন বোর্ড থিওরি পজিশন অ্যান্ড মোমেন্টাম বোথ আর ডেফিনাইট। কারণ তুমি ধরো পজিশনটাকে যদি তুমি এইভাবে ভাবো যে নিউক্লিয়াস থেকে দূরত্ব, সেটা দিয়ে ভাবো, তাহলে দেখো নিউক্লিয়াস থেকে যে নির্দিষ্ট দূরত্বের যে অরবিটে ইলেকট্রনটা ঘুরছে সেই অরবিটের রেডিয়াসটা ফিক্সড, তাহলে পজিশনটা পুরো ডেফিনাইট হয়ে গেল, অর্থাৎ ডেল্টা এক্সটা তোমার জিরো হয়ে গেল। মানে পজিশনটা ডেফিনাইট মানে হচ্ছে আনসার্টেনটির পজিশন হচ্ছে জিরো। আর এবারে ইলেকট্রনটার মাস তো ফিক্সড বডি, এবারে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রনটা ঘুরছে তখন ওই যে ইলেকট্রনটা স্পিডটা কনস্ট্যান্ট থেকে যায়, তাহলে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যদি আমি কোনো একটা ক্যালকুলেট করি, আনসার্টেনটির মোমেন্টাম ক্যালকুলেট করি, সেটাও জিরো, কারণ তার ভেলোসিটি ফিক্সড, মাস ফিক্সড, মানে তোমার মোমেন্টাম ফিক্সড। তাহলে মোমেন্টাম যদি ডেফিনাইট হয়, পজিশন যদি ডেফিনাইট, ডেল্টা এক্স জিরো, ডেল্টা পি এক্স ইকুয়াল টু জিরো, তাহলে এখান থেকে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স এটা ইকুয়াল টু জিরো হয়ে গেল, হুইচ ভায়োলেটস হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। মানে বোর্ড থিওরি কিন্তু হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালকে ভায়োলেট করে। একটা বোর্ড থিওরির যে অনেক লিমিটেশনের কথা বলা হয়েছে, তার মধ্যে ওয়ান অফ দ্য লিমিটেশন হচ্ছে এই যে বোর্ড থিওরি তোমার হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালকে ভায়োলেট করে। আচ্ছা, এবারে এইখান থেকে যে অনেক অ্যাপ্লিকেশন হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের, ওয়ান অফ দ্য অ্যাপ্লিকেশন হচ্ছে যেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশন, যে ইলেকট্রন ক্যানট স্টে ইনসাইড দ্য নিউক্লিয়াস। ইলেকট্রন ক্যানট স্টে ইনসাইড দ্য নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াসের মধ্যে না কোনোভাবে ইলেকট্রন তোমার থাকতে পারে না। আচ্ছা দেখো, যদি নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকে, তাহলে ইফ ইলেকট্রন ক্যান বি প্রেজেন্ট ইনসাইড দ্য নিউক্লিয়াস, then the maximum uncertainty of position of electron delta x টা কি হবে, of the order of d, হলো যেখানে where d is the diameter of the nucleus। দেখো আমি যদি বলি যে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রনটা আছে, তাহলে সেই ইলেকট্রনটাকে আমি সাডেনলি তো নিউক্লিয়াসের মধ্যে খুঁজে পাবো, তাহলে তার খুঁজে পাওয়ার যে ম্যাক্সিমাম আনসার্টেনটি সেটা কি হবে, যে নিউক্লিয়াসের যে ডায়ামিটার তার সঙ্গে সমান হবে। মানে তোমাকে বলা হলো যে তোমার ধরো কোনো একটা পেন তোমার ব্যাগের মধ্যেই আছে, এটা আমি গ্যারেন্টি করলাম, তা তোমার ওই পেনটা তোমার ওই ব্যাগের মধ্যে তোমাকে সাডেনলি খুঁজে পাবে তুমি, তাই তো? এটা মাথায় রাখতে হবে। তার মানে তোমার ম্যাক্সিমাম ব্যাগের বিভিন্ন চেনগুলোকে দেখতে হবে, বিভিন্ন সমস্ত জায়গাগুলো দেখতে হবে ইত্যাদি। তোমাকে তো যদি এরকম মানে বলেই দেওয়া থাকে যে পেনটা তোমার সাডেনলি ব্যাগের মধ্যে আছে, ব্যাগের যে কোনো জায়গায় তুমি সেটাকে খুঁজতে পারবে, ব্যাগের যে কোনো জায়গায় সেটা লুকিয়ে থাকতে পারে। এরকম কখনো হয়ে যাবে না যে ওটা তোমার সামহাও মানে চলে গেছে, মানে অন্য কোথাও তাকে খোঁজার দরকার নেই। সেই জন্য ম্যাক্সিমাম আনসার্টেনটি ইন পজিশন সেটা হচ্ছে নিউক্লিয়াসের ডাইমেনশন হচ্ছে এইটা। তাহলে এবারে দেখো, এবারে ফ্রম হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল
ডেল্টা এক্স ডেল্টা পি এক্স এটা তো গেটার ইকুয়াল টু এইচ কস বাই টু। তা ডেল্টা পি এক্স এর মিনিমাম ভ্যালুটা কত হবে? এটা হচ্ছে এইচ কস বাই টু ইন্টু ডেল্টা এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু এটা। তাহলে ডেল্টা এক্স মিনিমামটা হচ্ছে এইচ কস বাই টু ইন্টু ডেল্টা এক্স ম্যাক্সিমাম। ঠিক আছে, তাহলে এবারে এইখান থেকে তুমি পি এক্স এর মিনিমাম ভ্যালু কত গেস করতে পারো? সেটা হচ্ছে সেটাও তোমার এইচ কস বাই টু ইন্টু ডেল্টা এক্স, এটা অফ দ্য অর্ডার অফ ডেল্টা এক্স ম্যাক্সিমাম, অর্থাৎ এটা হচ্ছে এইচ ওভার এইচ কস হচ্ছে এইচ ওভার টু পাই, তার মানে এটা হয়ে গেল 4 পাই ইন্টু ডি অফ দ্য অর্ডার অফ। কারণ ডেল্টা এক্স ম্যাক্সটা হচ্ছে এখানে আমি বলেছি এই যে ডেল্টা এক্স এর যে ম্যাক্সিমাম ভ্যালুটা এটা অফ দ্য অর্ডার অফ ডি। ঠিক আছে, তাহলে এবারে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল কি বলে? ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই টু। তাহলে এবারে দেখো, তাহলে এখানে ডেল্টা পি এক্স এর মিনিমাম ভ্যালু বের করবো কি করে? প্রথম কথা গ্রেটার ইকুয়াল টুটাকে ইকুয়াল করতে হবে, আর ডেল্টা এক্সটা ডান দিকে যখন যাবে সে ম্যাক্সিমাম হয়ে যাবে। তাহলে আমি এইচ কস বাই টু ডেল্টা এক্স ম্যাক্সিমাম, এইটা হয়ে গেল ডেল্টা পি এক্স এর মিনিমাম ভ্যালু। আর এবারে দেখো যে কোন একটা মেজারমেন্টের আনসার্টেনিটির মিনিমাম ভ্যালু যদি এটা হয়, তাহলে সেই জিনিসটা অ্যাটলিস্ট এটা, ধরো তোমার কাছে হয়তো দেখা গেল যে 100 টাকার হিসেব মিলছে না, তোমার হয়তো টাকা পয়সা দেখলে 100 টাকা তোমার হিসেব মিলছে না, তাহলে তোমার কাছে তো অন্তত পক্ষে 100 টাকা থাকতে হবে, তবে তো 100 টাকার হিসেব মিলবে না। তোমার কাছে আছে 30 টাকা, তুমি যদি বলো তোমার 100 টাকার হিসেব মিলছে না, দেখে লোকে বিশ্বাস করবে? করবে না। তাহলে যদি আমার মোমেন্টামের আনসার্টেনিটির মিনিমাম ভ্যালুটা এটা হয়, মোমেন্টামের মিনিমাম ভ্যালুটা সার্টেনলি এটা হবে। তাহলে মিনিমাম ভ্যালু অফ ভেলোসিটি কি হবে? মিনিমাম ভ্যালু অফ স্পিড বা ভেলোসিটি, স্পিড ভি মিনিমামটা কত হবে? পি এক্স এর যে মিনিমাম ভ্যালু তাকে তুমি এম দিয়ে ভাগ করো, মোমেন্টামকে মাস দিয়ে ভাগ করলে সেটা হয়। তাহলে এবারে এটা এইচ ওভার কত হয়ে যাবে না 4 পাই এম ইন্টু ডি হয়ে গেল, কারণ পি এক্স এর মিনিমাম ভ্যালু এইচ ওভার 4 পাই ডি ছিল, মাস দিয়ে ভাগ করলে এইটা। আচ্ছা, এবারে এই মিনিমাম ভ্যালুটা আমি ক্যালকুলেট করার চেষ্টা করি। এটা কত? 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড ডিভাইডেড বাই 4 ইন্টু পাইটা ধরো 3.14 অ্যাপ্রক্সিমেটলি। মাস অফ দ্য ইলেকট্রন কত? 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি, 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। আর ডিটা কত? ডায়ামিটারটা, আচ্ছা নিউক্লিয়াসের ডায়ামিটার অফ দ্য অর্ডার অফ 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার এই অর্ডারে হয়। একটা নিউক্লিয়াস না 10 টু দি পাওয়ার মানে ফেমটোমিটার অর্ডার, 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার এরকম একটা অর্ডারে হয়। আচ্ছা, এবারে এইখান থেকে উত্তরটা সার্টেনলি তোমার মিটার পার সেকেন্ডে বেরোবে, মানে তুমি যদি ইউনিটগুলো ক্যালকুলেট করো তাহলে সার্টেনলি এটা মিটার পার সেকেন্ডে বেরোবে, কারণ ভেলোসিটি সেটা তুমি সব এসআই ইউনিটে তার ডেটাগুলোকে বসিয়েছো। মানে জুলটাকে তুমি ভেঙে ফেলবে, কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 2 বসাবে, বসিয়ে তুমি দেখবে মিটার পার সেকেন্ড হবে। এবার এটা কোষে দেখো তো কত হচ্ছে, এটা কোষে দেখো কত হচ্ছে। মানে তুমি সংখ্যাগুলোকে করে ফেলো, 6.626 ডিভাইডেড বাই 4 ইন্টু 3.14 ইন্টু 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার 12 হচ্ছে। হ্যাঁ, এবার এটাকে করে দেখো, মানে যে 31 উপরে চলে গেলে 3 হয়ে গেল, মানে 31 উপরে চলে গেলে -3, এটা উপরে চলে গেলে তোমার বেসিক্যালি 15 12 হয়ে গেল এটা। এটা করে দেখো কত বেরোচ্ছে। 0.057 9 ইন্টু 10 টু দি পাওয়ার 12 মিটার পার সেকেন্ড, তার মানে এটাকে তুমি লিখতে পারো 5.79 ইন্টু 10 টু দি পাওয়ার 10 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো, তাহলে এই যে এইটুকু আগে বলো তো। আচ্ছা, আমি একটুখানি আগে থেকে এই জায়গাটা বলি যে ইলেকট্রন যদি নিউক্লিয়াসের মধ্যে থাকে, তাহলে তার পজিশনের ম্যাক্সিমাম আনসার্টেনিটি সেটা নিউক্লিয়াসের ডায়ামিটারের সঙ্গে সমান হলো। সেখান থেকে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে কাজে লাগিয়ে আমি মোমেন্টামের মিনিমাম ভ্যালু কত বললাম, সেখান থেকে স্পিডের মিনিমাম ভ্যালুটাকে বের করলাম। এই পর্যন্ত বুঝতে কি কোনো অসুবিধা আছে? এই যে অঙ্কগুলো করলাম সেখানে কি কোনো অসুবিধা আছে? বলো, কোনো অসুবিধা থাকলে বলো। মিনিমাম ভ্যালুর ওখানে আবার দেখো ডেল্টা পি এক্স তো গেটার ইকুয়াল,
হ্যাঁ বলো। মানে ওইখানটা ওইখানটা হ্যাঁ মানে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স তো গেটার ইকাল টু এইচ কস বাই টু, তাহলে দুটো জিনিসের গুণফল সেটা একটা এইচ কস বাই টু এর সমান বা তার থেকে বেশি। তাহলে এই জিনিসটার মিনিমাম ভ্যালু বের করতে গেলে কি হবে, প্রথমে গেটার দেনটা বাদে ইকুয়াল টু করতে হবে। তাহলে আমি বললাম 2 × 5, তার গুণফলটা হচ্ছে গেটার ইকাল টু 10। তাহলে 2 × 5 বা এ ইন্টু বি, তার গুণফলটা গেটার ইকাল টু 10 যদি বলি, তাহলে এ আর বি এর গুণফলটা 10 হতে পারে, 12 হতে পারে, 15 হতে পারে, 17 হতে পারে, যা হতে পারে। তার মানে এ আর বি এর গুণফলের মিনিমাম ভ্যালুটা কি যখন ইকুয়াল হবে সেটা। তাহলে প্রথম কথা হচ্ছে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গেটার ইকাল টু এইচ কস বাই টু, তাহলে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স এর যখন ওভারঅল মিনিমাম ভ্যালুটাকে করবো তখন গেটার ইকুয়ালটাকে ইকুয়াল টু লিখতে হবে। আর এবারে দুজনের গুণফলটা তোমার এই এই ভ্যালুটা হলো, তাহলে এবারে সেখান থেকে যদি ডেল্টা পি এক্স এর মিনিমাম ভ্যালু বের করি কি হবে, তাহলে ডেল্টা এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে যদি ডান দিকে ভাগ করি তাহলে ডেল্টা পি এক্স এর মিনিমাম ভ্যালুটা বেরোবে। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ আর এবারে যেটা বললাম যে ডেল্টা পি এক্স এর মিনিমাম ভ্যালু মানে কি আনসার্টেনটির মোমেন্টাম, তার মিনিমাম ভ্যালু হচ্ছে তোমার এইটা। তাহলে এখান থেকে মোমেন্টামের মিনিমাম ভ্যালু কত হবে, তাহলে অ্যাটলিস্ট ওইটা হতে হবে। আমি যেটা বললাম যে তোমার কাছে 100 টাকার হিসেব মিলছে না তুমি বললে, তাহলে 100 টাকার হিসেব মিলছে না তখনই সম্ভব যখন তোমার কাছে অন্তত পক্ষে 100 টাকা আছে। তাহলে মোমেন্টামের আনসার্টেনটি যদি মিনিমাম এটা হয়, তাহলে মোমেন্টামের মিনিমাম ভ্যালু হচ্ছে সার্টেনলি এটা হবে। তাহলে এবারে তুমি এখানে বসালে, তাহলে ভেলোসিটির মিনিমাম ভ্যালুটা হচ্ছে মোমেন্টামের মিনিমাম ভ্যালু ডিভাইডেড বাই মাস অফ দ্য ইলেকট্রন। এবারে মোমেন্টামের মিনিমাম ভ্যালু এইচ ওভার 4πd, তাকে এম দিয়ে ভাগ করে দিলে, করে ডেটাগুলোকে বসালে, বসে এত অ্যান্সার বেরোবে। এইটা গেটার দেন স্পিড অফ লাইট হয়ে যাচ্ছে। তো স্পিড অফ লাইটটা কত, লাইটের স্পিড তো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবারে যে কোনো একটা পার্টিকেল তার মাস তার স্পিড কি লাইটের স্পিডের থেকে বেশি হতে পারে? এটা তো অ্যাবসার্ড, তাই না? বুঝতে পেরেছো? হ্যাঁ তার মানে কি হচ্ছে যে যদি নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকে তাহলে সেই ইলেকট্রনটার মানে ভিএক্স এর যে মিনিমাম ভ্যালুটা, মানে তার সেই যে মানে নিউক্লিয়াসের মধ্যে যদি ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনের মিনিমাম স্পিড যেটা, সেটা হয়ে যায় যে 5.79 × 10⁻⁻⁷ মিটার পার সেকেন্ড, যেটা লাইটের স্পিডের থেকে বেশি। এটা কখনো হতে পারে না। দিস ইজ অ্যাবসার্ড। অ্যাবসার্ড, সেখানে কি হবে, হেন্স ইলেকট্রন ক্যানট স্টে ইনসাইড দ্য নিউক্লিয়াস। তাহলে দেখো, তুমি যদি নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রনটা থাকতো এবং হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল স্যাটিসফাইড হচ্ছে তার মতো করে আমি করতাম, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে 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 ইলেকট্রনটা আছে তার মিনিমাম স্পিডটা সেটা লাইটের স্পিডকে এক্সিড করে গেছে, এটা কখনো সম্ভব নয়। ঠিক আছে, সেই জন্য নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতে পারে না। বোঝা গেল? হচ্ছে? বলো, কোনো হ্যাঁ অসুবিধা হলে বলো। যেটা বললাম কি বুঝতে অসুবিধা হয়েছে? আচ্ছা, একটুখানি পজ নাও, দেখো এইখান থেকে দেখো তো, এই হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল যেখান থেকে বলা স্টার্ট করলাম সেখান থেকে কোন জায়গাটা অসুবিধা আছে একটু আমায় বলো। মানে কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে সেটা একটুখানি বলে নাও আমাকে, সেটাকে ক্লিয়ার করে নিই। কিছু অসুবিধা আছে? এই বোর্স থিওরির ওখানটা একটু বলবেন। কোনটা? সে বোর্স থিওরি যে ইনফাইনাইট ছিল না, ডেফিনাইট। ওই তো যেটা হলো যে বোর থিওরিতে কি হয়, যে কত কত নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে, তো তাহলে যে ব্যাসার্ধটা এটা তো ফিক্সড। ব্যাসার্ধটা ফিক্সড বলছো মানে কি, তার মানে আনসার্টেনটি কিছু নেই, অনিশ্চয়তা কিছু নেই, তুমি তো রেডিয়াসটা ফিক্স বলেই দিচ্ছ। তাহলে যেহেতু পজিশন মানে যেহেতু তোমার নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে, যে পজিশনে আনসার্টেনটিটা জিরো, ডেল্টা এক্স জিরো বললাম। আর এবারে ইলেকট্রনটা যখন ঘুরছে তার তো স্পিডটা কনস্ট্যান্ট থাকে, স্পিড যদি কনস্ট্যান্ট থাকে তাহলে মোমেন্টামের আনসার্টেনটি যেটা সেটাও জিরো, অর্থাৎ মোমেন্টামটাও তো ডেফিনাইট। সেটাই বলা হচ্ছে যে বোর থিওরিতে যে ইলেকট্রনটা ঘোরে তার পজিশনটাও ডেফিনাইট, তার মোমেন্টামটাও ডেফিনাইট। তার মানে পজিশনের আনসার্টেনটি জিরো, মোমেন্টামের আনসার্টেনটি জিরো, দুটো গুণ করলে জিরো হয়ে যায়।
কিন্তু অ্যাকচুয়ালি ডেল্টা এ ডেল্টা পি এস গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই 2 হওয়ার কথা তো, কিন্তু তার বদলে ডেল্টা এ ডেল্টা পি এস 0 হয়ে গেল। তার মানে বোর্ড থিওরিটা হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা ভায়োলেট করে, মানে বোর্ড থিওরি হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা ওবে করে না। ঠিক আছে, এটা তারপরের পার্টটা বুঝতে পারি, ইলেকট্রন ক্যানট স্টে ইনসাইড দ্য নিউক্লিয়াস হলো। ঠিক আছে, এই যে অঙ্কটা কোষে দেখালাম সেটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই জায়গাটা একটা অল্টারনেটিভলি তুমি দেখতে পারো। ধরো যদি এমন হতো যে ইফ ইলেকট্রন ক্যান স্টে ইনসাইড দ্য নিউক্লিয়াস, যদি নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন আদৌ থাকে, ইফ ইলেকট্রন ক্যান স্টে ইনসাইড দ্য নিউক্লিয়াস, দেন মিনিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন, মিনিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন কি হবে? তার কাইনেটিক এনার্জিটা, তার মিনিমাম ভ্যালুটা, সেটা হচ্ছে এই পিএক্স এর যে মিনিমাম ভ্যালু তার স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস মাস অফ দ্য ইলেকট্রন হবে। তাহলে এবারে দেখো এটা 1/2 m, এবারে মোমেন্টামের মিনিমাম ভ্যালু দেখে আমি ক্যালকুলেট করে দেখেছি সেটা কত, h/4πd। তাহলে h/4πd তার স্কোয়ার হয়ে যাচ্ছে, h/4πd তার স্কোয়ার হয়ে গেল। তাহলে কত হচ্ছে এটা, h²/32π² m ইন্টু d², এটা। আচ্ছা এবার এটা ভ্যালুটা বসাই, 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড তার স্কোয়ার হলো, ডিভাইডেড বাই 32 ইন্টু π² মানে 3.14 তার স্কোয়ার করে দাও, ইন্টু এমটা হচ্ছে 9.11 ইন্টু 10⁻³ কেজি করে দাও, ইন্টু ডিটা হচ্ছে 10⁻15 মিটার তার স্কোয়ার করে দাও। তো ডেটাগুলো বসালাম, ডেটাগুলো বসালে তোমার জুলে অ্যান্সার বেরোবে। এটা করে দেখো তো কত বেরোচ্ছে। সংখ্যাগুলোকে করে নাও আবার একই রকমভাবে, 6.626 তার স্কোয়ার করো, নিচে হচ্ছে 32 করো, ইন্টু 3.14 তার স্কোয়ার করো, ইন্টু 9.11 করো, ইন্টু 10⁻, কত হবে এখানে 30 আর তোমার 61, এখানে 68, -7 এত জুল হলো। এটা কত হচ্ছে বলো? বললো কত হলো? কত বলো? কত 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 পয়েন্ট, কত পয়েন্ট? 7546 ইন্টু 10⁻⁻5। তাহলে -5 এত, তাহলে এত জুল হয়ে গেল। এটা এটা ঠিক করলে না, মানে একটু ভালো করে দেখো তো, -5 হবে না। এটা আমার অন্য বেরিয়েছে। ঠিক করলে না, বলো কত বলো? 0.015274 0.015274 ইন্টু 10⁻⁻7 জুল, তাই তো? তুমি এটাকে লিখতে পারো 1.5274 ইন্টু 10⁻⁹ জুল, এত জুল। আচ্ছা এবারে জুলকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করবে কি করে? 1.5274 ইন্টু 10⁻⁹ তাকে তুমি ভাগ করে দেবে 1.602 ইন্টু 10⁻⁹ দিয়ে ভাগ করলে ইলেকট্রন ভোল্টে বেরোবে। এটা এটা কত বেরোচ্ছে বলো?
0.9 কত? কত বলো? শুধু এই ভাগটা করে দাও, 1.5274 কে 1.602 দিয়ে ভাগ করে দাও, কত হচ্ছে? 0.9 কত? 9.53 0.948, মানে 0.953, তারপর একটা কত? 482, আমি 5 লিখে দিচ্ছি। এত যদি 10⁻10 ইলেকট্রন ভোল্ট, তার মানে এটা কত হয়ে যাচ্ছে? এটা তুমি যদি এটাকে এটা 0.5 ছিল তো, 0.9535 10⁻10 ইলেকট্রন ভোল্ট, তার মানে এটা হয়ে যাচ্ছে তোমার 9535 মেগা ইলেকট্রন ভোল্ট। মানে এটাকে মেগা ইলেকট্রন ভোল্ট মানে 10⁻6 হলে মেগা ইলেকট্রন ভোল্ট হয়। হ্যাঁ, ইলেকট্রন ভোল্ট থেকে মেগা ইলেকট্রন ভোল্ট করলে 10⁻6 হতে হয়। তবে এটা 9535 মেগা ইলেকট্রন ভোল্ট হলো। তাহলে দেখো, তাহলে কি হচ্ছে না, নিউক্লিয়াসের মধ্যে যদি কোনো ইলেকট্রন থাকে, নিউক্লিয়াসের মধ্যে যদি কোনো ইলেকট্রন থাকে, তাহলে সেই ইলেকট্রনের যে মিনিমাম কাইনেটিক এনার্জিটা, সেটা যা 9535 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে? আচ্ছা, এবারে যেটা অ্যাভারেজ নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি, অ্যাভারেজ নিউক্লিয়ার বানানটা হচ্ছে NuClear, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি, এইটা হচ্ছে অফ দ্য অর্ডার অফ 5 থেকে 8 মেগা ইলেকট্রন ভোল্ট। মানে ব্যাপারটা দেখো যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন, নিউট্রন এরা আছে তো, এরা কেন আছে? একে অপরকে খুব শক্ত করে আটকে রেখেছে বলে, তাকে বলা হয় নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। তাহলে পার নিউক্লিয়ান অ্যাভারেজ নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি হচ্ছে মাত্র 5 থেকে 8 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এই এনার্জির জন্য তোমার নিউক্লিয়াসের মধ্যে প্রোটন, নিউট্রন একে অপরের মধ্যে আটকে থাকে। আর যদি ইলেকট্রনটা নিউক্লিয়াসের মধ্যে থাকে, তাহলে সেই ইলেকট্রনের মিনিমাম কাইনেটিক এনার্জি হবে প্রায় 10,000 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে কাইনেটিক এনার্জির জন্য তো সে ছিটকে যেতে চায়, আর বাইন্ডিং এনার্জি সেটা আটকে থাকতে চায়। তো যদি কাইনেটিক এনার্জি বেশি হয় দ্যান দ্য বাইন্ডিং এনার্জি, তাহলে কি হবে? তাহলে সেখানে কি আর ইলেকট্রনটা থাকতে পারবে? তার মানে কি হলো? তাহলে যেহেতু পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই যে এনার্জিটা, এই এনার্জিটা মানে এই যে মিনিমাম কাইনেটিক এনার্জিটা, মাঝ গ্রেটার দেন অ্যাভারেজ নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। এটা যদি হয় তাহলে কি হবে? তাহলে হেন্স ইলেকট্রন cannot stay inside the nucleus। তাহলে তাহলে দেখো, আমি দুরকম করে দেখলাম। যদি ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকে, তাহলে সেই ইলেকট্রনের যে স্পিড, সেটা লাইট স্পিড এক্সিড করে গেছে, এটা সম্ভব নয়। সেই জন্য আমি বললাম যে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতে পারে না। আর আরেক রকম করে বললাম অল্টারনেটিভলি, যদি নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকে, তাহলে সেই ইলেকট্রনের মিনিমাম কাইনেটিক এনার্জি 9535 মেগা ইলেকট্রন ভোল্ট হচ্ছে, আর অ্যাভারেজ নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি মাত্র 5 থেকে 8 মেগা ইলেকট্রন ভোল্ট। যেহেতু মিনিমাম কাইনেটিক এনার্জিটা মাঝ গ্রেটার দেন অ্যাভারেজ নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি, সেই জন্য তোমার কোনোভাবেই ইলেকট্রনটা নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারবে না, ইলেকট্রনটা বেরিয়ে চলে যাবে আর কি। সেখানে যখন তোমার রেডিও অ্যাক্টিভিটি তুমি দেখবে, তেজস্ক্রিয়তা, সেখান থেকে না একটা বিটা পার্টিকেল বলে একটা বেরোয়, যে বিটা পার্টিকেলের প্রপার্টিটা ইলেকট্রনের প্রপার্টির মতো, কিন্তু সেটা ভেতরে ইলেকট্রন ছিল, সেটা বেরিয়ে গেল, সেরকম নয়। যেটা আলটিমেটলি হয় সেটা হচ্ছে যে কেন্দ্রে নিউট্রনটা প্রোটনে কনভার্টেড হয়। নিউট্রন যখন প্রোটনে কনভার্টেড হয়, তখন একটা ইলেকট্রনের মতো একটা পার্টিকেল বেরোয়, যাকে বলে বিটা পার্টিকেল। তার মানে এমন নয় যে ব্যাপারটা যে ওই ইলেকট্রনটা নিউক্লিয়াসের মধ্যে আগে থেকে ছিল, সেই ইলেকট্রনটা বেরোচ্ছে, সেরকম নয়। তাহলে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বলে যে নিউক্লিয়াসের মধ্যে কিন্তু কখনোই ইলেকট্রন তোমার থাকতে পারে না। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমি দুটো কোশ্চেন তোমাকে দিচ্ছি, তুমি দেখবে যে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতে পারে না, কিন্তু প্রোটন or neutron can stay inside the nucleus।
এটাকে এক্সপ্লেন করতে বললাম। এটা হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল তুমি এটাকে এক্সপ্লেন করবে। আর একটা হচ্ছে যে ইলেকট্রন ক্যান স্টে ইনসাইড অ্যান অ্যাটম, এটাকে আমি এক্সপ্লেন করতে বললাম। দেখো একই রকমের ক্যালকুলেশন, তাহলে প্রথমটা যখন নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতে পারে কিন্তু প্রোটন বা নিউট্রন থাকছে, তফাৎটা কি হবে, শুধু মাসে তফাৎ হয়ে গেল। তাহলে এইখানে দেখো এই যে ক্যালকুলেশনগুলো তুমি করছো, এখানে মাস অফ দ্য ইলেকট্রনটা তোমাকে রিপ্লেস করে দিতে হবে মাস অফ দ্য প্রোটন বা নিউট্রন দিয়ে। অর্থাৎ মাস অফ দ্য প্রোটন বা নিউট্রন যদি তুমি রিপ্লেস করো, তাহলে এইটার সঙ্গে 836 একটা গুণ হয়ে গেল। 836 গুণ হয়ে গেলে ওভারঅল রেজাল্টটা 836 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে। তাহলে দেখো 9535কে 836 দিয়ে ভাগ করলে সেটা দেখো পরিষ্কার ওই তোমার এর মধ্যে পড়ে যাচ্ছে, এই যে 5 থেকে 8 যে ইলেকট্রন হোল তার মধ্যে পড়ে যাবে। আর ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে না, কিন্তু ইলেকট্রন অ্যাটমের মধ্যে থাকতে পারে। সেটাকে দেখানোর জন্য তুমি কি করবে না, তোমার এই যে ডিটা কি ছিল, ডিটা ছিল নিউক্লিয়াসের ডাইমেনশন ছিল, সেটা হচ্ছে 10⁻⁻15 মিটার। এবার তার বদলে তুমি যদি অ্যাটমের মধ্যে ইলেকট্রন আছে তুমি যদি দেখাতে চাও, তাহলে এই 10⁻15 মিটারটাকে রিপ্লেস করতে হবে 10⁻10 মিটার দিয়ে, কারণ অ্যাটমের যে ডায়ামিটারটা 10⁻10 মিটারের রেঞ্জে। হ্যাঁ, তুমি ব্যবহার করবে, করে তুমি দেখতে পাবে যে হ্যাঁ ইলেকট্রনটা তোমার অ্যাটমের মধ্যে থাকতে পারে, সেখানে কোনো অসুবিধা থাকবে না। মানে যে অসুবিধাগুলো ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকলে অসুবিধা ছিল, সেখানে প্রোটন বা নিউট্রন যদি নিউক্লিয়াসের মধ্যে থাকবে তবে কোনো অসুবিধা থাকবে না। ইলেকট্রন যদি অ্যাটমের মধ্যে থাকবে তবে সেখানে কোনো অসুবিধা থাকবে না। এইটা তুমি একই রকম ভাবে ক্যালকুলেট করে দেখাবে। যে লাইটের স্পিড এক্সিড করার কথা বললাম, দেখবে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন বা নিউট্রন থাকলে লাইটের স্পিড এক্সিড করছে না, বা অ্যাটমের মধ্যে ইলেকট্রন তার জন্য ক্যালকুলেট যদি করো তাহলে তুমি দেখবে লাইট স্পিড এক্সিড করছে না। সেই জন্য এগুলো তুমি খুব সেফলি দেখাতে পারো। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই যে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ইজ অ্যান ইন্ট্রিনজিক প্রিন্সিপাল ইন কোয়ান্টাম মেকানিক্স। মানে এটা একটা ইন্ট্রিনজিক প্রিন্সিপাল। ইন্ট্রিনজিক প্রিন্সিপাল মানে এই যে ধরো পজিশন মোমেন্টামটাকে তুমি অ্যাকুরেটলি মাপতে পারলে না, তার মানে কি আমার যন্ত্রের ভুল আছে, আমার কি ওজন যন্ত্রের ভুল আছে, বা আমি যে ফিতাটা ব্যবহার করছি সেখানে কি ভুল আছে, বা আমি কি অতটা সিরিয়াস নই, মানে ক্যাজুয়ালি মাপছি? উত্তরটা হচ্ছে সেটা নয়। এই যে আমার হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্ট্রিনজিক প্রিন্সিপাল, অর্থাৎ ওটা তোমার থাকবেই থাকবে। তুমি যত সিরিয়াসলি করো না কেন, যত ভালো যন্ত্রই তুমি ব্যবহার করো না কেন, তবুও পজিশন মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন তুমি মাপতে পারবে না। এবং যেটা হচ্ছে যে 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 এনি স্ট্রেঞ্জ অ্যান্ড পিকুইলিয়ার behavior in the microscopic world is due to হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। আমাদের যে মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে আমরা দেখবো অনেক সব পিকুলিয়ার ব্যাপার ঘটে, যেগুলো ক্লাসিক্যাল ফিজিক্সে ঘটে না। তাহলে এই যে বিভিন্ন রকমের স্ট্রেঞ্জ বা পিকুলিয়ার যে ঘটনাগুলো ঘটছে সেইগুলো মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে, সেইগুলোর কারণ যদি তুমি খুঁজতে চাও দেখবে সেটা জাস্ট হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকেই আসছে। আর হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ক্যান নেভার বি ভায়োলেটেড, তাহলে তোমার সবকিছু হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে ওবে করতে হবে। এমন কিছু ঘটতে পারবে না যাতে করে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল তোমার ভায়োলেটেড হয়ে যেতে পারে। যখন তোমার অ্যাপারেন্টলি মনে হবে যে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বুঝি ভায়োলেটেড হলো, সেখানে তোমার বোঝার কিছু একটা ভুল হচ্ছে। ঠিক আছে, হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল কিন্তু কখনোই তোমার ভায়োলেটেড হতে পারে না। ঠিক আছে, তো দেখো তাহলে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটার যেটা বেসিক তোমাদের লেভেলে যতটুকু বলার কথা আমি বললাম। হ্যাঁ, তাতে যদি কারো কিছু অসুবিধা থাকে তো বলো, যে কথাগুলো বলেছি সেগুলো কারো কিছু অসুবিধা আছে কিনা। তার মানে নেক্সট ক্লাসে আমরা যেটা করব যে এই মানে এমসিকিউ ডিসকাশনস হবে অন হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, বোর্ড থিওরি,
সমারফিল্ড থিওরি এক্সেট্রা। আমাদের নেক্সট ক্লাসে আমরা এই হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের যে এমসিকিউ ডিসকাশনটা ন্যাচারালি নেক্সট ক্লাসে এমনি হওয়ার কথা, আর বোর্ড থিওরি সমারফিল্ড থিওরি তার যে দুটো ক্লাস আমরা নিয়েছিলাম তার এমসিকিউ ডিসকাশনটা হয়নি, তার পরের ক্লাসটাতে আমরা পুরোটাই হচ্ছে দেখবে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, বোর্ড থিওরি, সমারফিল্ড থিওরি, তার যে এমসিকিউ ইত্যাদিগুলো আমরা আলোচনা করবো। তাহলে দেখো এই এখন পর্যন্ত যতখানি পড়ালাম আপ টু হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল পর্যন্ত, সেই পর্যন্ত তোমরা বাড়িতে ভালো করে দেখে নাও, মানে আজ পর্যন্ত যতখানি হলো প্রথম থেকে, মানে অ্যাটমিক স্ট্রাকচারে প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা একবার ভালো করে রিভিশন দিয়ে নাও। দিয়ে নে কার কি অসুবিধা হচ্ছে আমায় বলবে। তাহলে এরপরে আমরা যাব কোয়ান্টাম মেকানিক্যাল মডেলে, মানে এইটা যদি সময় থাকে এরপর চলে যাব কোয়ান্টাম মেকানিক্যাল মডেল। কোয়ান্টাম মেকানিক্যাল মডেল আমরা যাব। কোয়ান্টাম মেকানিক্যাল মডেলটায় আমরা ওই আগের যে যেগুলো ছিল সেগুলো সব ক্লাসিক্যাল বা সেমি ক্লাসিক্যাল মডেল বলা হয়, হ্যাঁ, সেখান থেকে কোয়ান্টাম মেকানিক্যাল মডেলে যাব, সেটা শ্রোডিঞ্জার ইকুয়েশন বা ইত্যাদি ব্যবহার করে আর কি, বা ওয়েভ মেকানিক্যাল মডেল বলে, কোয়ান্টাম মেকানিক্যাল মডেল, অথবা এটা অনেক সময় বলে ওয়েভ মেকানিক্যাল মডেল। ওয়েভ মেকানিক্যাল মডেল আমরা যাব, যেখানে তোমার অরবিটালের কনসেপ্ট আসবে আর কি, সেটা তো আমরা যাবো আর কি, ঠিক আছে। তো সেটা যাওয়ার আগে পর্যন্ত যতখানি আর কি সেইটা তোমরা একটা ভালো করে পড়ে নেবে, পড়ে নিয়ে যার যা অসুবিধা হবে সেটা আমাদের বলবে। তাহলে আজকে তোমার 9 নম্বর ক্লাসটা আমরা শেষ করে ফেললাম। তোমরা দেখছো নাই, বলো কার কি অসুবিধা আছে বলো। কি বুঝতে পারা গেছে? মৃণাল বুঝতে পেরেছিস? কিরে মৃণাল, মানে কি অসুবিধা বল।